করুক। আসসালামু আলাইকুম ভাই। জি। আচ্ছা, আমি শুরু করতেছি। একটু গ্রুপে মেসেজটা দিয়ে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটাই শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ডক্টর বৃন্দ, আমরা আমাদের পূর্বের নির্ধারিত ক্লাস লিভার সিরোসিস উইথ বেসিক্স অফ লিভার এর উপরে আমাদের নির্ধারিত ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। তো লিভার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান। আমরা যদি একদম শুরুতেই দেখি, হোয়াট ইজ লিভার? দ্য লিভার ইজ এ লার্জ solid intraperitoneal gland situated in the right upper quadrant of the abdomen or in the three abdominal region. আমরা অলরেডি এটা নিয়ে কথা বলেছিলাম যে লিভার হচ্ছে আমাদের জন্য আমাদের শরীরের সবচেয়ে একটা বড় গ্ল্যান্ড এবং এটা পেরিটোনিয়ামের মধ্যেই থাকে। আমরা জানি যে পেরিটোনিয়াম মানে হচ্ছে অ্যাবডোমেনের যে কাভারিং, এটাকে আমরা পেরিটোনিয়াম বলি। পেরিটোনিয়ামের ভিতরে লিভার থাকে মেইনলি, এবং রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিয়াক রিজিয়ন এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন পার্টলি লিভার অকাপিড মানে বা লিভার থাকে। তো লিভারের আরেকটা নাম হচ্ছে হেপা, যেমন আমরা হেপাটাইটিস বা হেপাটিক, এটা দিয়ে কিন্তু আমরা লিভারকেই মিন করি। যদি আমরা অ্যানাটমিক্যাল যে পজিশন এটাকে চিন্তা করি, দেখা যাবে অ্যান্টেরিয়রলি যে রিবসগুলো আছে 7 to 11 রিবস অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যে 7 to 11 রিবস আছে, এগুলো সামনের দিকে থাকে, লিভারের সামনের দিকে, এবং পোস্টেরিয়র ইনফেরিয়র দিকে ইসোফেগাস, রাইট কিডনি, রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড, রাইট কোলিক ফ্লেক্সার, লেসার ওমেন্টাম, ডিউডেনাম, গল ব্লাডার এবং স্টোমাক, এগুলো থাকে। আমরা লিভার সম্পর্কে যদি একটা জেনারেল কনসেপ্ট আমরা নিতে চাই, যে লিভার অত্যন্ত বড় একটা অর্গান এবং এটার মধ্যে হচ্ছে টোটাল বডির যে ব্লাড সাপ্লাই, প্রায় 13% ব্লাড সাপ্লাই লিভার দেখা যাচ্ছে একাই, আমাদের টোটাল ব্লাডের 13% লিভার একাই গ্রহণ করে। লিভারের মধ্যে মেইনলি দুইটা লোব থাকে, রাইট লোব এবং লেফট লোব। রাইট লোবটা মেইনলি হচ্ছে 6 ভাগের 5 ভাগই হচ্ছে রাইট লোব। টোটাল লিভারকে যদি 6 ভাগ করা হয়, 5 ভাগই হচ্ছে রাইট লোব এবং লেফট লোব হচ্ছে বাকি 1 পার্ট। এবং রাইট লোবের মধ্যে আরো দুইটা লোব আছে, কর্ডেট এবং কোয়াড্রেট লোব, এগুলো আমরা জানি। এবং সারফেসের মধ্যে লিভারের মধ্যে অনেকগুলো, প্রায় 5টা সারফেস আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র এবং রাইট সারফেস। পোর্টা হেপাটিস, এটা সম্পর্কে একটু ধারণা নিতে হয়। পোর্টা হেপাটিস হচ্ছে লিভারের মধ্যে একটা ডিপ ফিশার, একটা ডিপ ট্রান্সভার্স ফিশার, যেটা 5 সেন্টিমিটার লম্বা, লিভারের নিচের দিকে দেখা যায়। এটা রাইট লোব অফ লিভারের নিচের দিকে। তো এই পোর্টা হেপাটিস দিয়ে মেইনলি হচ্ছে লিভারের মধ্যে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, হেপাটিক প্লেক্সাস অফ নার্ভ, এগুলো মেইনলি লিভারের মধ্যে প্রবেশ করে এবং লিভার থেকে লেফট হেপাটিক ডাক্ট এবং কিছু লিম্ফেটিক্স বের হয়। সো দিস ইজ পোর্টা হেপাটিস। পোর্টাল ভেইনটা হচ্ছে আমাদের স্টোমাক থেকে বা আমাদের যেই ইন্টেস্টাইন থেকে যে নিউট্রিশনগুলো, মেইনলি হচ্ছে নিউট্রিশন বা গ্লুকোজ, এগুলো আমরা এই ইন্টেস্টাইন থেকে লিভারের মধ্যে যেই ভেইন দিয়ে আসে, দ্যাট ইজ কল্ড পোর্টাল ভেইন। লিভারের কিছু অংশ, একদম সামান্য অংশ, যেটা এক্সট্রা পেরিটোনিয়ামের বাইরে থাকে, যেটা বেয়ার এরিয়া, গ্রুপ অফ দ্য ইনফেরিয়র ভেনা কাবা, ফোসা অফ দ্য গল ব্লাডার এবং করোনারি লিগামেন্ট, লেসার ওমেন্টাম, এগুলো। সো পোর্টাল ভেইন অলরেডি বলেছি, যেটা পোর্টাল ভেইনটা মেইনলি হচ্ছে আমাদের ডাইজেস্টিভ অর্গান থেকে নিউট্রিয়েন্ট ক্যারি করে। কোনো মেডিসিন যদি আমরা, এলোপ্যাথিক মেডিসিন বিশেষ করে, হোমিওপ্যাথিক মেডিসিন তো নার্ভের মাধ্যমে কাজ করে, সো এটা মেডিকেশন, এগুলো লিভারে যায়। এবং অলসো কিছু টক্সিক সাবস্টেন্স
টক্সিক সাবস্টেন্স, বডি যদি কোনো কারণে টক্সিক হয়ে যায় এবং টক্সিক সাবস্টেন্সগুলো পোর্টাল ভেইনের মাধ্যমে ডাইজেস্টিভ অর্গান থেকে লিভারে যায়। তো লিভারের ব্লাড সাপ্লাই হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই হলো হেপাটিক আর্টারি 20% আর পোর্টাল ভেইন হচ্ছে 80%। ভেনাস ড্রেনেজ হচ্ছে হেপাটিক ভেইন ডাইরেক্টলি ড্রেন টু দ্য ইনফেরিয়র ভেনা কাভাতে ডাইরেক্টলি ড্রেন করে, এবং সিম্প্যাথেটিক অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভ লিভারের মধ্যে থাকে। লিভারের ফাংশনস, আমাদের বডিতে টোটাল যত কাজ হয় তার মধ্যে প্রায় 500 ভাইটাল ফাংশনস যেগুলো লিভার একাই আঞ্জাম দিয়ে থাকে। সো লিভার খুবই ইম্পর্ট্যান্ট একটা অর্গান। নট অনলি এই যে 500 কাজ করে এমন না, লিভারের হেল্পের মাধ্যমে মেইনলি হচ্ছে আমাদের কিডনি বা আদার্স যে মানে গুরুত্বপূর্ণ অর্গানগুলো, সফট অর্গানগুলো প্রত্যেকটাই কাজ করে লিভারের সহযোগিতায়। সো লিভার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান। মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন, এগুলো মেটাবলিজমে লিভার গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বিশেষ করে যে লিভারের যে হেপাটিক মানে আপনার হচ্ছে যে বাইল ডাক্ট, মানে বাইল প্রোডাকশন করা, লিভার বাইল প্রোডাকশনের মাধ্যমে বাইল, বিশেষ করে ফ্যাট, যখনই দেখা যাচ্ছে খাবারটা আমরা ওই দিন বলেছি খাবার যখনই কোনো খাবার আমরা খাই এবং সেটা স্টোমাকে যখনই যায় সেখানে হচ্ছে প্যানক্রিয়েটিকোজাইমিন নামে একটা এনজাইম সিক্রেশন হয়, যেটা ডিরেক্টলি দেখা যাচ্ছে এই বাইলটাকে আপনার হচ্ছে সিক্রেট করতে গল ব্লাডারকে কনস্ট্রিক্ট করে। সো প্রোডাকশন অফ কোলেস্টেরল প্রোডাকশন করা, এটা হচ্ছে লিভারের একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। কনভার্সন অফ এক্সেস গ্লুকোজ, অনেক সময় দেখা যায় আমাদের শরীরে আমরা তো বেশিরভাগ গ্লুকোজ নিয়ে থাকি, তো এক্সেস গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করার ক্ষেত্রে লিভার কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং গ্লাইকোজেন এটা স্টোরেজ করে রাখে লিভার নিজের মধ্যে। প্রসেসিং অফ হিমোগ্লোবিনকে প্রসেস করার ক্ষেত্রে, বিশেষ করে হিমোগ্লোবিন থেকে আমরা জানি হিম মানে আয়রন আর গ্লোবিন মানে প্রোটিন, তো এই যে আয়রন কন্টেন্টটা আছে, এই আয়রন কন্টেন্টটাকে হিমোগ্লোবিন থেকে আয়রনকে মেইনলি হচ্ছে প্রসেসিং এর ক্ষেত্রে লিভার হেল্প করে। অনেক সময় দেখা যায় আমাদের শরীরে কি হয়, প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস প্রোডাকশন হয়। এই অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্সনের ক্ষেত্রে লিভার হেল্প করে, যে ইউরিয়াটা মেইনলি ইউরিনের সাথে এক্সক্রিট হয়ে যায়। তো প্রোটিন মেটাবলিজমের পরে বিশেষ করে ইউরিয়া প্রোডাকশন হয়, বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড পরে অ্যামোনিয়া প্রোডাকশন হয়। অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে লিভার মেইনলি হচ্ছে কিডনির মাধ্যমে, মানে আপনার বিশেষ করে ইউরিনের মাধ্যমে এক্সক্রিট করতে লিভার হেল্প করে। দেন আরো অনেকগুলো কাজ আছে, বিশেষ করে আমাদের শরীরের ওল্ড অর ড্যামেজড যে ব্লাড সেলগুলো আছে এগুলাকে ব্রেকডাউন করে এগুলোকে বডি থেকে মানে আপনার বের করে দিতে লিভার কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে। গ্লাইকোজেনেসিস অলরেডি বলেছি, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট হওয়ার যে প্রসেসিং, আবার গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজ হওয়ার যে প্রসেসিং, এগুলো সবই কিন্তু লিভারের মাধ্যমেই হয়। রেগুলেটিং ব্লাড ক্লটিং, ভিটামিন কে, আমরা জানি যে ভিটামিন কে এটা আমরা যখনই নিই স্বাভাবিকভাবেই এটার যে আমরা বিভিন্ন ধরনের উপাদান আমরা শরীরে গ্রহণ করি, এটাকে এই ভিটামিন কেটাকে মানে আপনার হচ্ছে প্রসেসিং করে প্লাজমা প্রোটিনে সিনথেসিস করা, অসমোটিক প্রেসার মেনটেন করা এবং ট্রান্সপোর্ট মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলো পরবর্তীতে ব্লাডকে ক্লট করার ক্ষেত্রে এখানে কিন্তু কাজ করে। বিশেষ করে ব্লাড ক্লটিংটা কেন প্রয়োজন, ব্লাড যদি ক্লট না হয় সহজভাবে কোথাও এক জায়গায় সামান্য কেটে গেলে কিন্তু রক্তক্ষরণ হয়ে পেশেন্ট মারা যাবে। সো ব্লাড ক্লটিংটা ইম্পর্টেন্ট। সো ক্লিয়ারেন্স অফ বিলিরুবিন, আমাদের শরীরে যে বিলিরুবিন আছে, এক্সেস বিলিরুবিন, এগুলো কিন্তু আপনার আরবিসি থেকে যে এক্সেস বিলিরুবিন গুলোকে ক্লিয়ার করার ক্ষেত্রে আমাদের কিন্তু লিভার, কোনো কারণে লিভার দেখা যাচ্ছে কোনো কারণে লিভার এফেক্টেড হয়ে গিয়েছে, দেখবেন যে একটা পেশেন্ট জন্ডিস ডেভেলপ করেছে, মানে এক্সেস বিলিরুবিন গুলো আর শরীর থেকে প্রসেসিং হচ্ছে না, মানে এটা শরীর থেকে স্টার্কোবিলিনোজেন হয়ে যে শরীর থেকে বের হয়ে যাওয়া বা ইউরিনের সাথে বের হয়ে যাওয়া এগুলো আর হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই এই বিলিরুবিনকে ক্লিয়ার করা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার এবং এটা কিন্তু লিভার করে। রেসিস্টিং ইনফেকশনস বাই মেকিং ইমিউন ফ্যাক্টরস, মানে আমাদের শরীরে যে ইমিউন ফ্যাক্টরগুলো আছে এগুলোকে মেনটেন করার মাধ্যমে আমাদের শরীরকে ইমিউনিটি ইনশিওর করার ক্ষেত্রে লিভার কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। জি
তো এই বিষয়গুলোর সাথে আরো অনেকগুলো বিষয় আছে, হার্মফুল সাবস্টেন্সগুলো যেগুলো দেখা যাচ্ছে আপনার শরীর থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে, এক্সক্রিট করার ক্ষেত্রে লিভার, ভিটামিন এ, ডি, কে, আয়রন, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মেটাবলিক নিউট্রিয়েন্টস, এগুলো দেখা যাচ্ছে আপনার লিভারের মধ্যে স্টোর হয়ে থাকে। তো এই ধরনের অনেকগুলো কাজ লিভার একাই দেখা যাচ্ছে আঞ্জাম দিয়ে থাকে। সো এই জন্যই লিভার প্রায় 500 প্লাস অ্যাক্টিভিটি বডির লিভার একাই দেখা যাচ্ছে করে। অবশ্যই মেটাবলিজমের জন্য লিভার হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এটা অলরেডি বলেছি আমরা। অ্যামাইনো অ্যাসিড দেখা যাচ্ছে শরীরে যে অ্যামাইনো অ্যাসিডগুলো 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা দেখা যাচ্ছে আপনার হচ্ছে হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মেথিওনিন, ফেনাইলালাইন, থিওনিন, ট্রিপ্টোপ্যান অ্যান্ড ভ্যালিন, এই অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, এগুলো হচ্ছে দেয়ার ভাইটাল ফাংশন ইজ প্রোটিন সিনথেসিস। এগুলো প্রোটিন সিনথেসিস, টিস্যু রিপেয়ার, নিউট্রিশন, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন, প্রিভেন্ট মাসল লস, ইমপ্রুভ মুড ইমপ্রুভ করার ক্ষেত্রে, স্লিপের ক্ষেত্রে, অ্যাথলেটিক পারফরমেন্স, ওয়েট লস, এগুলোর দিক থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে আমরা অ্যামাইনো অ্যাসিডের যে সোর্সগুলো আছে, বিশেষ করে বিনস, নাটস, তারপর হচ্ছে গ্রেইন, সিডস, ভেজিটেবলস, মিট, সি ফুড, পোলট্রি, এগস, এই যে সোর্সগুলো আছে, এই সোর্সগুলো থেকে এই সোর্সগুলো থেকে অ্যামিনো অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রে লিভার গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সো এখন আমরা জানি এই যে লিভারের আমরা অ্যানাটমি, ফিজিওলজি, মোটামুটি একটা কনসেপ্ট আমরা নিলাম। দেন এখন আমাদের কাজ হচ্ছে লিভার ডিজিজ, লিভারে কি কি ডিজিজ হয় এটা আমরা একটু দেখি। অনেকগুলো লিভার ডিজিজের ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে লিভারে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনকে আমরা বলি হেপাটাইটিস। সো হেপাটাইটিস এ, বি, সি, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আরেকটা ক্লাস নিব। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার বা ক্যান্সারটাকে আমরা লিভার সিরোসিস বলি, হেপাটোসেলুলার কার্সিনোমা। লিভার ফেলিওর, অনেক সময় দেখা যায় ক্রনিক লিভার ডিজিজ, সিএলডি, অ্যাসাইটিস, গলস্টোনস, হিমোক্রোমাটোসিস মানে লিভারের মধ্যে এক্সেস আয়রন ডিপোজিট হয়ে যাওয়াকে বলে। এবং এই আয়রন যদি বেশিরভাগ লিভারের মধ্যে যদি ডিপোজিট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আয়রন কিন্তু লিভারকে ড্যামেজ করে ফেলতে পারে। দিস ইজ কল্ড হিমোক্রোমাটোসিস। প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস। হোয়াট ইজ কোলেনজাইটিস? কোলেনজাইটিস হচ্ছে আপনার আমাদের যে গল ব্লাডারের যে সিস্টিক ডাক্ট আছে, সেই সিস্টিক ডাক্ট, গল ব্লাডার ট্রি, এই ট্রিগুলোর যখনই ইনফ্লামেশন হয়, এই ট্রিগুলোর মধ্যে যখনই কোনো এফেক্ট দেখা যায়, দ্যাট ইজ কল্ড কোলেনজাইটিস। ইনফ্লামেশন হলে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, বিলিয়ারি ট্রির মধ্যেও সিরোসিস হতে পারে। সো এগুলো হচ্ছে লিভার ডিজিজ। আমরা লিভার টেস্ট, লিভারের কী কী টেস্ট আছে আমরা যদি সহজভাবে দেখি, এলএফটি, লিভার ফাংশন টেস্ট। আমরা স্বাভাবিকভাবেই যখন একটা পেশেন্টকে লিভার ফাংশন টেস্ট আমরা লিখে দিই, তো সেক্ষেত্রে আমরা দেখি যে লিভার ফাংশন টেস্টের মধ্যে কিছু কমন টেস্ট আছে। তার মধ্যে হচ্ছে আমরা দেখি যে এএলটি, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেন্স, যেটাকে আমরা এসজিপিটি বলি, বা সেরাম গ্লুটামিক পাইরুভিক টেস্ট, পাইরুভিক ট্রান্সঅ্যামাইনেস। তো এই এএলটি বা এসজিপিটি যদি আমরা শুধু এলএফটি লিখে দিই, তাহলে এই টেস্টগুলো মানে দেখা যাচ্ছে এএলটি, এএসটি, অ্যালকালাইন ফসফেটেজ, এগুলো মোটামুটি সবই করে ফেলে। এছাড়া আমরা আলাদা আলাদা করেও দিতে পারি, এএলটি লিখে দিতে পারবো, এসজিপিটি লিখে দিতে পারি, এসজিওটি লিখে দিতে পারি। তো এগুলো আমরা মেইনলি হচ্ছে কেন করি, যদি আপনি স্বাভাবিকভাবে আমরা যদি দেখি এএলটিটা আমরা কেন করি, যখন এএলটি লেভেলটা বেড়ে যায় বা এসজিপিটি লেভেলটা বেড়ে যায়, তাহলে এটা আমাদেরকে হেল্প করে হচ্ছে আইডেন্টিফাই লিভার ডিজিজ অর ড্যামেজ অফ ফ্রম এনি নাম্বার অফ কজেস ইনক্লুডিং হেপাটাইটিস। মানে এটা আমাদেরকে হেল্প করে হচ্ছে লিভার ডিজিজ, লিভার সেলগুলো ঠিক আছে কিনা, হেপাটোসাইটগুলো ঠিক আছে নাকি এটা ড্যামেজ হয়ে গিয়েছে। এএসটি বা এসডিওটি এটা কেন করি, অ্যালং উইথ অ্যান এলিভেটেড এএলটি, যদি দেখা যাচ্ছে এএসটির সাথে এএলটিও বেড়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে লিভার ড্যামেজের দিকে যাচ্ছে। অ্যালকালাইন ফসফেটেজ, এটা হচ্ছে আরেকটা টেস্ট। এটা কেন করি, এটা করি হচ্ছে বাইল সিক্রেটিং যে সেলগুলো আছে লিভারে, এগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখা যাচ্ছে হাই লেভেলস অফেন মিন বাইল ফ্লো আউট, মানে দেখা যাচ্ছে যখনই অ্যালকালাইন ফসফেটেজটা বেড়ে যায়, তখনই আমরা স্বাভাবিকভাবে বুঝি যে বাইল সিক্রেশনটা ঠিকভাবে হচ্ছে না। বিলিরুবিন,
আমরা কেন করি? বিলিরুবিন করি হচ্ছে দেখার জন্য যে লিভার বিলিরুবিনগুলোকে ঠিকভাবে এক্সক্রিট করতে পারছে নাকি ব্লাডের বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে লিভার ঠিকভাবে কাজ করতে পারছে না, জন্ডিস ডেভেলপ করছে। এরপরে আমরা সেরাম অ্যালবিউমিন দেখি, সেরাম অ্যালবিউমিন, অ্যামোনিয়া, এই বিষয়গুলো, অ্যামোনিয়া লেভেলটাও দেখি। অ্যামোনিয়া লেভেলও এটা অবশ্যই লিভার ঠিকভাবে কাজ করছে কিনা। হেপাটাইটিস এ টেস্ট, হেপাটাইটিস বি টেস্ট, এই হেপাটাইটিস বি টেস্টগুলো এগুলো আমরা করে দেখতে পারি। তো এগুলো হচ্ছে লিভারের টেস্ট স্বাভাবিকভাবেই। হেপাটাইটিস সি টেস্ট, প্রথ্রম্বিন টাইমটা দেখি আমরা যে স্বাভাবিকভাবেই এই যে ব্লাড ক্লটিং, ব্লাডটাকে প্রথ্রম্বিনটা কেন দেখা হয় মানে হচ্ছে আমাদের এই প্রথ্রম্বিন টাইমটা দেখি হচ্ছে বা ডাক্তাররা কেন করে এটা করে হচ্ছে যদি কোনো অপারেশন করবে তখন তারা পিটি করতে চায়, মানে প্রথ্রম্বিন টাইমটা করতে চায় কেন? ওই যে তার ব্লাডটা ঠিকভাবে মানে থিন হয়ে গেল কিনা, ব্লাডটা বেশি পাতলা হয়ে গেল কিনা, ব্লাড ক্লটিং কোনো প্রবলেম আছে কিনা, এগুলো দেখার জন্য প্রথ্রম্বিন টাইম। এবং এটা লিভারের বিভিন্ন প্রবলেমের জন্য এটা হয়, এটা আমরা সামনে দেখব। পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এটার একটা টেস্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা লিভারের স্ট্রাকচারাল বিষয়ে আমরা দেখার জন্য, লিভারে কোনো সিস্ট আছে কিনা, লিভারে কোনো টিউমার আছে কিনা, এগুলো দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম থেকে আরেকটু আপডেটেড যেটা, সেটা হচ্ছে সিটি স্ক্যান, কম্পিউটার টোমোগ্রাফি। এটা থেকেও আরও আপডেটেড হচ্ছে এমআরআই। সিটি স্ক্যানে আমরা মেইনলি এক্সরে রশ্মি, এক্সরে যেটা, এক্সরেটাকেই মানে আরও বেশি শক্তিকৃত করে সিটি স্ক্যানে ইউজ করা হয়, এক্সরে রেটাকেই। আর এমআরআইতে কিন্তু ম্যাগনেটকে, চুম্বককে শক্তি মানে আপনার শক্তিতে কনভার্ট করে, এনার্জিতে কনভার্ট করে এমআরআইতে করা হয়। তো সিটি স্ক্যান থেকে এমআরআই রিপোর্টটা আরও বেশি ডিটেলস এবং আরও বেশি নিখুঁত। লিভারে বায়োপসি করা যেতে পারে যদি ক্যান্সার ডেভেলপ করেছে কিনা এটা দেখার জন্য। লিভার অ্যান্ড স্প্লিন স্ক্যান অলরেডি সেটা বলেছি। তো এগুলো হচ্ছে আমাদের লিভারের টেস্ট। দেন আমরা চলে যাই আজকের আমাদের যে মেইন টপিকস, সেটা হচ্ছে হোয়াট ইজ লিভার সিরোসিস। সিরোসিস কি? Cirrhosis is a chronic progressive disease characterized by widespread scarring and nodule formation of the liver caused by many forms of liver disease and conditions. মানে হচ্ছে কি, আমরা যদি সহজভাবে বাংলায় বুঝিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এই যে লিভার সিরোসিসটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এটা একদিনে হয় না, ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ, আস্তে আস্তে করে পর্যায়ক্রমে হয়। একটা পেশেন্টের হেপাটাইটিস হয়েছে, একটা পেশেন্ট ক্রনিক অ্যালকোহলিজম, সে অনেক দিন থেকে অ্যালকোহল খাচ্ছে, মদ খাচ্ছে। তো এই মদ বা অ্যালকোহল লিভার সব কিছুই রিসিভ করতে পারে, বাট যখন অ্যালকোহল কোনো পেশেন্ট খায় সে কিন্তু লিভার কিন্তু সেই অ্যালকোহলটাকে রিসিভ করতে পারে না। অ্যালকোহল খেলে ডিরেক্টলি লিভারকে এফেক্ট করে। এই জন্য যত পেশেন্ট লিভার সিরোসিসের, ম্যাক্সিমাম পেশেন্টের পাস্ট হিস্ট্রিতে দেখা যায় তারা কিন্তু অ্যালকোহল ড্রিঙ্কার্স। সো এই লিভার সিরোসিসের প্রথম কারণ হচ্ছে কিন্তু অ্যালকোহল ড্রিঙ্ক করা। সো এই যে ক্রনিক অ্যালকোহলিজম, হেপাটাইটিস অথবা এগুলোর কারণে কি হয়, এগুলোর কারণে আমি স্বাভাবিকভাবে যদি একটু আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই, লিভার সেল, হেপাটোসাইটগুলো কোনো কারণে প্রথম দিকে দেখা যাচ্ছে হেপাটাইটিস হলো, লিভার ইনফ্লামেশন হলে কিন্তু প্রথমেই লিভার নষ্ট হয়ে যায় না। ইনফ্লামেশন হলে আবার আপনার ভাইটাল ফোর্স, আপনার বডির ইমিউনিটি কিন্তু লিভারকে সেই জায়গাটুকুকে ভালো করে দেয়, সেটাকে ভালো করে দেয়, বা আপনি ট্রিটমেন্ট নেয় সেটা কিন্তু ভালো হয়। ভালো হলে কি হয়, সেখানে এই যে উন্ড হিলিং, সেখানে হিল হলো, ভালো হওয়ার কারণে সেখানে কিন্তু কিছু স্কার টিস্যু ডেভেলপ করে। এই স্কার টিস্যুগুলোকে বলে হচ্ছে, স্কার টিস্যু করাকে বলে হচ্ছে ফাইব্রোসিস। এই ফাইব্রোসিস যখন ডেভেলপ করে তখন দেখা যাচ্ছে লিভার তার যে রেগুলার যে ইলাস্টিসিটি সেটাকে সে নষ্ট হয়ে যায়। লিভার তখন স্বাভাবিকভাবেই স্কুইজিং হওয়া, কনস্ট্রিক্ট হওয়া, রিল্যাক্স হওয়া, এই জিনিসটা লিভারের পক্ষে সম্ভব হয় না। অটোমেটিক দেখা যাচ্ছে লিভার সেলগুলো আর ঠিকভাবে কাজ করতে পারে না, তার বায়ো সিক্রেশন ঠিকভাবে হয় না, হেপাটিক জুস ঠিকভাবে সিক্রেশন করতে পারে না, এই বিষয়গুলো আমরা দেখি। তো লিভারের মধ্যে এরকম করে তার ভাঙ্গা গড়ার মাধ্যমে আস্তে আস্তে করে লিভার সেলগুলো প্রোগ্রেসিভ ডিজিজ, যেহেতু লিভার সিরোসিসটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ, সো আস্তে আস্তে করে লিভার সেলগুলো ড্যামেজ হয়ে যায়। এই ড্যামেজ হওয়াকে বলে লিভার সিরোসিস। আমরা আরো দেখি যে নেক্রোটিক যেই সেলগুলো নেক্রোটিক হয়ে যায়, নেক্রোটিক টিস্যুগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে ফাইব্রোটিক টিস্যুতে আপনার কি হয়, রিপ্লেস হয়ে যায়। এবং তখন নর্মাল যে লিভারের স্ট্রাকচার, লিভারের ভাস্কুলার বা ভেসেলগুলো আছে, আর্টারি ভেইনগুলো আছে, এগুলো অল্টার্ড হয়ে যায়, এগুলো নষ্ট হয়ে যায়, অল্টার্ড হয়ে যায়। ইট রেজাল্টস ইন হেপাটিক ইনসাফিসিয়েন্সি, যার ফলে হেপাটিক ইনসাফিসিয়েন্সি দেখা যায়। হোয়াট ইজ হেপাটিক ইনসাফিসিয়েন্সি? হেপাটিক ইনসাফিসিয়েন্সি হলো লিভার ঠিকভাবে কাজ করতে পারে না, ইনসাফিসিয়েন্ট ওয়ার্ক অফ লিভার, দিস ইজ কল্ড হেপাটিক ইনসাফিসিয়েন্সি। অ্যান্ড পোর্টাল হাইপারটেনশন, হোয়াট ইজ পোর্টাল হাইপারটেনশন? একটু বসেন, হ্যাঁ একটু বসেন। আচ্ছা, হোয়াট ইজ পোর্টাল হাইপারটেনশন? আমরা জানি যে পোর্টাল ভেইনটা কি। পোর্টাল ভেইন হচ্ছে আমাদের যে ডাইজেস্টিভ অর্গান থেকে যে ভেইনের মাধ্যমে
নিউট্রিয়েন্টস গুলো লিভারে আসে, দ্যাট ইজ পোর্টাল ভেইন। আর এই পোর্টাল ভেইনের নর্মাল যে প্রেসার থাকে সেটা হচ্ছে 20 মিলিমিটার অফ মার্কারি। পোর্টাল ভেইনের নর্মাল প্রেসার হচ্ছে 20 মিলিমিটার অফ মার্কারি, এবং নর্মাল যে 20 মিলিমিটার অফ মার্কারি যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই পোর্টাল হাইপারটেনশন দেখা দিবে। আর পোর্টাল হাইপারটেনশন দেখা দিলে আরো জটিলতা তৈরি হবে। আর পোর্টাল হাইপারটেনশন যদি হয়, স্বাভাবিকভাবেই আপনার যে নিউট্রিয়েন্টস গুলো আছে, ভিটামিন গুলো আছে যেগুলো লিভারে যাওয়ার কথা, এগুলো ঠিকভাবে যেতে পারে না। সো এরপরে হচ্ছে ফাইব্রোসিস। হোয়াট ইজ ফাইব্রোসিস? আমি এখানে একটা গুরুত্বপূর্ণ ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ইমেজ। আপনি দেখেন একটা হেলদি লিভারের পরে লিভার কি হয়? ফাইব্রোসিস হয়, ফাইব্রাস টিস্যু ডেভেলপ করে। এবং ফাইব্রাস টিস্যু অলরেডি বলেছি, ফাইব্রাস টিস্যু কেন ডেভেলপ করে? ফাইব্রাস টিস্যু ডেভেলপ করার পেছনে মেইন কারণই হচ্ছে লিভার কোনো কারণে যদি ইনফ্লামেশন, অ্যালকোহল আর হেপাটাইটিস, এই কারণে যদি লিভার সেলগুলো ড্যামেজ হতে থাকে, তাহলে আস্তে আস্তে করে এখানে ফাইব্রাস টিস্যু ডেভেলপ করতে থাকে। আর ফাইব্রাস টিস্যু যখন ওই যে উন্ড হিলিং হতে থাকে, ফাইব্রাস টিস্যু ডেভেলপ করতে থাকে। ফাইব্রাস টিস্যু ডেভেলপ হওয়ার যদি আরো বেশি প্রোগ্রেস করে, দেন লিভার সিরোসিস ডেভেলপ হয়। লিভার সিরোসিস, লিভার আস্তে আস্তে করে লিভারের যে ইনসাফিসিয়েন্সি দেখা যায়, ইনসাফিসিয়েন্সির পরে দেখা যাচ্ছে লিভার ক্যান্সার ডেভেলপ করে, লিভার কার্সিনোমা ডেভেলপ করে। সো স্টেপ বাই স্টেপ একটা পেশেন্টের লিভার, হেলদি লিভার থেকে লিভারটা ফাইব্রোসিস, দেন সিরোসিস, দেন কার্সিনোমা ডেভেলপ করে। সো দিস ইজ দেন স্টেজেস অফ লিভার সিরোসিস। আমরা যদি আর একটু দেখি স্টেজেস অফ লিভার সিরোসিস, হেলদি লিভার ফার্স্ট হচ্ছে হেলদি লিভার, দেন হচ্ছে ফ্যাটি লিভার। আমরা ফ্যাটি লিভারের আজকে ফ্যাটি লিভারের ক্লাস আছে, মানে আজকে হয়তো শেষের দিকে একটু আলোচনা করবো। ফ্যাটি লিভার, হেলদি লিভারের পরে ফ্যাটি লিভার হয়। এই ফ্যাটি লিভার ফ্যাটি কেন হয়? ফ্যাটি লিভার হওয়ার বাংলাদেশে মেইন কারণ হচ্ছে যারা অ্যালকোহল ড্রিঙ্কার্স তাদেরও ফ্যাটি লিভার হতে পারে। আবার যারা আমরা নিয়মিত করে কার্বোহাইড্রেট খাই, বিশেষ করে ভাত খাই, রেগুলার ভাত খাই 3 বেলা, তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। আবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ডায়াবেটিস তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। ডায়াবেটিস ইজ কল্ড ডায়াবেটিস মেটাবলিক ডিসঅর্ডার। তার মেটাবলিজম ঠিকভাবে হয় না, তার ফ্যাটি লিভার হতে পারে। সো এই যে ফ্যাটি লিভার হলো, ফ্যাটি লিভার কিন্তু এটাই আস্তে আস্তে করে গ্রেড 1, গ্রেড 2 বা মাইল্ড টু মডারেট, মডারেট টু সিভিয়ার ফ্যাটি লিভারের পরে লিভারে কিন্তু ওই যে ফাইব্রোসিস ডেভেলপ হতে শুরু করে, স্কার টিস্যু ফর্ম হতে শুরু করে। কারণ যখনই ফ্যাট বেশি লিভারের মধ্যে ডেভেলপ করবে, তখনই লিভারের সেই ইনসাফিসিয়েন্সি দেখা দিবে, লিভার ঠিকভাবে কাজ করতে পারবে না, লিভার আস্তে আস্তে হার্ড হয়ে যাবে, তার যে ইলাস্টিসিটি এটা নষ্ট হয়ে যাবে। সো লিভার, দেন ফাইব্রোসিস, ফাইব্রোসিসের পরে হচ্ছে সিরোসিস, লিভার সিরোসিস। লিভার সিরোসিস হচ্ছে স্কার টিস্যু মেক্স লিভার হার্ড। স্কার টিস্যুটা লিভারকে হার্ড করে দিবে এন্ড আনএবল টু ওয়ার্ক প্রপারলি, এবং লিভার ঠিকভাবে মানে প্রপারলি ওয়ার্ক করতে পারবে না। দেন ইটিওলজি অফ লিভার সিরোসিস। লিভার সিরোসিস হওয়ার পেছনে কি কি কারণ? এক নম্বর হচ্ছে আমরা বলছি ভাইরাল ইনফেকশনস, যেটা হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস মেইনলি। ফ্যাটি লিভার অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি এন্ড ডায়াবেটিস। যারা একটু বেশি মোটা সোটা তাদের ফ্যাটি লিভার হতে পারে। ফ্যাটি লিভারের সাথে ডায়াবেটিস যদি থাকে, মানে যদি ডায়াবেটিস থাকে, এই ডায়াবেটিসের কারণেও ফ্যাটি লিভার হতে পারে। অ্যালকোহল অ্যাবিউজ, যারা বেশি পরিমাণে অ্যালকোহল খায় বা বেশি পরিমাণ কম পরিমাণ যাই হোক অ্যালকোহল খায়। প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। যদি বিলিয়ারি সিরোসিস মানে হচ্ছে লিভার থেকে যে বিলিয়ারি ট্রিটা বা বাইল ডাক্ট গুলো বের হয়ে আসছে, হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, দেন সিস্টিক ডাক্ট, কমন সিস্টিক ডাক্ট এবং কমন হেপাটিক ডাক্ট মিলে কি হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট মিলে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা হয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যে ওপেন করে, এগুলো আমাদের এই বিষয়গুলোর মধ্যে দেখা যাচ্ছে এই বিলিয়ারি ট্রিটাও যদি সিরোসিস ডেভেলপ করে, তাহলেও কিন্তু লিভার সিরোসিস হতে পারে। কারণ বিলিয়ারি ট্রি ঠিকভাবে কাজ না করলে লিভার কিন্তু তার লিভারও ঠিকভাবে কাজ করতে পারে না। প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস অলরেডি বলেছি। বিলিয়ারি অ্যাট্রেসিয়া, কোনো কারণে দেখা যাচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া মানে হচ্ছে আপনার ওই বিলিয়ারি ট্রিটা যদি আপনার চিকন হয়ে যায়। সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ডাক্টে যদি ফাইব্রাস টিস্যু ডেভেলপ করে। হিমোক্রোমাটোসিস, এটা অলরেডি বলেছি, আয়রন ওভারলোড ইন দ্য লিভার। গ্যালাক্টোসেমিয়া অর গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, গ্লাইকোজেন স্টোরেজ হতে হতে দেখা যাচ্ছে এলিভেটেড লেভেল অফ গ্যালাক্টোজ, দিস ইজ কল্ড গ্যালাক্টোসেমিয়া। অটোইমিউন হেপাটাইটিস। মেডিসিন আমরা কমনলি দেখি আমাদের কাছে, বিশেষ করে যারা রিউমেটোলজিস্ট বা অ্যালোপ্যাথিক ডক্টররা মিথোট্রাক্সেটেক নামে একটা ওষুধ কিন্তু ইউজ করে, তারা বিশেষ করে বাতের রিউমেটিক পেশেন্টের জন্য। সেই মিথোট্রাক্সের কারণে কিন্তু অনেক সময় লিভার সিরোসিস হতে পারে। ইনফেকশন সাচ এজ সিফিলিস হলে, একটা পেশেন্টের সিফিলিস হলে সেটা লিভার সিরোসিস হতে পারে। এবং কিভাবে হয় আমরা সিফিলিসের ক্লাসে সেটা ইনশাআল্লাহ আলোচনা করবো কোনোদিন যদি লিভার সিরোসিস। অ্যামাইলয়েডোসিস মানে ডিপোজিশন অফ অ্যামাইলয়েড প্রোটিন যদি লিভারে ডিপোজিট হয়, দেন আমরা এই কারণগুলো হচ্ছে লিভার সিরোসিসের কারণ। দেন ক্লিনিক্যাল ফিচার অফ লিভার সিরোসিস হলে কি কি লক্ষণ দেখা যেতে পারে? এক নম্বর হচ্ছে ফ্যাটিগুলি, পেশেন্ট দুর্বল হয়ে পড়ে। একদম আর্লি সিমটম হচ্ছে পেশেন্ট দুর্বল হয়ে পড়ে, তার দুর্বলতা কাজ করে, তার ঘুম আসে, দুর্বলতা কাজ করে। লেট সিমটমসের মধ্যে দেখা যাচ্ছে ইজিলি ব্লিডিং,
তার যে ওই ক্লোটিং ফ্যাক্টরগুলো ঠিকভাবে কাজ করে না, ইজিলি ব্লিডিং দেখা যায়, লস অফ অ্যাপিটাইট চলে মানে তার ক্ষুধা চলে যায়, নশিয়া দেখা যায়, সোয়িং ইন ইউর লেগস ফিট অর অ্যাঙ্কেলস মানে এটা ইডিমা ডেভেলপ করে বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটিতে, ওয়েট লস ওজন কমে যায়, ইচি স্কিন, ইয়েলো ডিসকালারেশন ইন দ্য স্কিন বিশেষ করে যখন লিভারটা ঠিকভাবে কাজ না করে, বিলিরুবিনটাকে ঠিকভাবে এক্সক্রিট করতে না পারে তখন কিন্তু জন্ডিস ডেভেলপ করে, আর জন্ডিস ডেভেলপ করলে ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্কিন আমরা দেখি। ফ্লুইড অ্যাকুমুলেশন ইন ইউর অ্যাবডোমেন পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণ পানি জমে যায়, স্পার্টাল এক। আচ্ছা আমরা এগুলোকে আরেকটু এই যে আমরা দেখি অ্যাসাইটিস ইজ দ্য অ্যাবনর্মাল বিল্ড আপ অফ ফ্লুইড ইন দ্য অ্যাবডোমেন মানে অতিরিক্ত পরিমাণ পানি। আমরা স্বাভাবিকভাবেই দেখি আমাদের যে পেরিটোনিয়াল ক্যাভিটি বিশেষ করে প্যারাইটাল পেরিটোনিয়াম এবং ভিসেরাল পেরিটোনিয়াম এই দুটার মাঝের যে জায়গা পেরিটোনিয়াল ক্যাভিটি এর মধ্যে 25 মিলিলিটার অফ মানে ফ্লুইড 25 মিলিলিটার ফ্লুইড নর্মালি থাকে, কিন্তু যখনই 25 ml এর উপরে চলে যায় তখন সেটাকে আমরা বলি অ্যাসাইটিস। এবং এই অ্যাসাইটিস ডেভেলপ করে কেন? ওই যে লিভার ঠিকভাবে কাজ করতে পারে না, লিভার ঠিকভাবে বডি থেকে যে ফ্লুইড এক্সক্রিট করার যে ক্যাপাসিটি এটা কমে যায়। দেন ব্রুইজিং অ্যান্ড ব্লিডিং দেখা যাচ্ছে, ওই যে প্লাটিলেট ডিসঅর্ডারের কথা বলেছি, থ্রম্বোসাইটোপেনিয়ার কথা বলেছি, এগুলোর কারণে দেখা যাচ্ছে ভিটামিন কে ডিফিসিয়েন্সি দেখা যায় বা ভিটামিন কেটাকে ঠিকভাবে লিভার সিনথেসিস করতে পারে না, যার ফলে ক্লোটিং ফ্যাক্টরগুলোর মধ্যে ডিক্রিজড অ্যাক্টিভিটি অফ ব্লাড ক্লোটিং ফ্যাক্টর দেন আমাদের এই ব্রুইজিং অ্যান্ড ব্লিডিং এগুলো ডেভেলপ করতে পারে। ইচিং অ্যান্ড প্রুরাইটাস অনেক সময় দেখা যায় একটা পেশেন্ট জন্ডিসের পেশেন্ট দেখবেন যে আপনার কাছে আসলে তার যে ইয়েলো ডিসকালারেশনের সাথে তার দেখবেন যে শরীরের মধ্যে একটা চুলকানি তৈরি হবে, এবং সেটা কেন হয়? হায়ার লেভেল অফ বাইল সল্ট ইন দ্য কি আপনার বডিতে যদি বাইল সল্টের পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু এই আপনার ইচিং অ্যান্ড প্রুরাইটাস এগুলো ডেভেলপ করতে পারে। জন্ডিসের কথা অলরেডি বলেছি। দেন স্পাইডার অ্যাঞ্জিওমা, এটা হচ্ছে আরেকটা বিষয়। স্পাইডার অ্যাঞ্জিওমা হচ্ছে, অ্যাঞ্জিওমা কি? An angioma is a benign growth that consists of small blood vessels. আমাদের শরীরে যে ছোট ছোট ব্লাড ভেসেলগুলো আছে এগুলোর মধ্যে যখন টিউমার বেনাইন টিউমার ফর্মেশন করে সেটাকে বলি আমরা হচ্ছে অ্যাঞ্জিওমা। তো এই স্পাইডার অ্যাঞ্জিওমা আমাদের এই দেখা যাচ্ছে ডেভেলপ করতে পারে স্পাইডার অ্যাঞ্জিওমা। দেন হচ্ছে গলস্টোন, লিভার সিরোসিসের কারণে গলস্টোন ডেভেলপ করতে পারে। কেন গলস্টোন ডেভেলপ করবে? কারণ হচ্ছে ওই যে আপনার যে বাইল সল্ট বা আপনার বাইল পিত্তরসটা, এই পিত্তরসটার যে মানে আপনার তরল থাকার কথা, তো লিভার থেকে যে আপনার জুস আসে বা লিভার থেকে যে হেপাটিক ফ্লুইড আসে বা লিভার থেকে, তো এটা কিন্তু আপনার এই লিভার যখন সিরোসিস হয়ে যায় তখন কিন্তু সেটা না আসার কারণে এখানে কি হয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে যায়। কোলেস্টেরলটাকে এক্সেস কোলেস্টেরলকে তো আবার বডি থেকে এক্সক্রিট করতে হয় বা কোলেস্টেরলকে প্রসেসিং করতে হয়, সেই প্রসেসিংটা যেহেতু হয় না এখানে কিন্তু কোলেস্টেরলের কারণে ওই বাইল সল্টগুলো মানে বাইলগুলো দেখা যাচ্ছে হার্ড হয়ে যায়, তো সেখানে কিন্তু ওই কোলেস্টেরল স্টোন বাইল স্টোন এগুলো কিন্তু ডেভেলপ করতে পারে। পামারি এরিথেমেটাস, এটা আরেকটা কমপ্লেন, মানে হাতের তালুতে দেখা যাচ্ছে আপনার স্কিনের মধ্যে স্কিনটা রেড হয়ে যায়, দিস ইজ কল্ড পামার এরিথেমিয়াস। গাইনিকোমেস্টিয়া, এটা আমরা সবাই জানি যে ব্রেস্টের সাইজটা বড় হয়ে যাওয়া গাইনিকোমেস্টিয়া, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যখন হয় তখন এটাকে আমরা গাইনিকোমেস্টিয়া বলি। এবং লিভারের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে দেখি গাইনিকোমেস্টিয়া কেন হয়। কেন গাইনিকোমেস্টিয়া হয় এটা জাস্ট একটু সংক্ষেপে যদি বলি, লিভার সিরোসিসের ক্ষেত্রে গাইনিকোমেস্টিয়া কেন হবে? আমাদের শরীরে স্বাভাবিকভাবে পুরুষদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ থাকে কম এবং আমাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ থাকে বেশি। যখন লিভার সিরোসিস হয় তখন এই টেস্টোস্টেরনের পরিমাণটা কমে যায়, ইস্ট্রোজেনের পরিমাণটা বাড়তে থাকে। এই যে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের মধ্যে যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা নষ্ট হয়ে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে তার ব্রেস্টগুলো বড় হতে থাকে। দিস ইজ কল্ড গাইনিকোমেস্টিয়া লিভার সিরোসিসের ক্ষেত্রে, এটা আমরা দেখি। ক্যাপার্ট মেডুসা, দিস ইজ অ্যানাদার কমপ্লেইন, যার মধ্যে দেখা যায় যে পেটের মধ্যে যে চিকন চিকন যে আপনার ভেইনগুলো আছে এই ভেইনগুলো মোটা হয়ে যায়, ভেইনগুলো মোটা হয়ে এগুলোর মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে এখানে ইনসাফিসিয়েন্সি দেখা যায়, যার ফলে এই ক্যাপার্ট মেডুসাটা ডেভেলপ করে। পোর্টাল হাইপারটেনশনের জন্য বিশেষ করে ক্যাপার্ট মেডুসা ডেভেলপ করে। লিভার সিরোসিসের পেশেন্ট ভেরিকোজ ভেইন ডেভেলপ করতে পারে লিভার সিরোসিসের ক্ষেত্রে, বিশেষ করে সিভিয়ার লিভার স্কারিং এর জন্য সিরোসিসটা ডেভেলপ করে। লিভারের মধ্যে যে সিভিয়ার লিভার স্কার টিস্যু যদি ডেভেলপ করে লিভার সিরোসিস ভেরিসিস ডেভেলপ করতে পারে। মেন্টাল ডিস্টারবেন্স, এটা হচ্ছে আরেকটা কমপ্লেন। হেপাটাইটিস সিরোসিস এগুলোর জন্য দেখা যাচ্ছে ব্রেনের মধ্যে ইফেক্ট করে এবং বিশেষ করে ইট ডাজন্ট ওয়ার্ক রাইট এনিমোর অ্যান্ড টক্সিনস গেট ইন ইউর, মানে যেই লিভার সিরোসিসের জন্য যে টক্সিনগুলো আপনার শরীর থেকে বিশেষ করে এক্সক্রিট হতে পারে না, এগুলো দেখা যাচ্ছে ব্লাড স্ট্রিমে চলে আসে এবং ট্রাভেল করে ব্রেনে ট্রাভেল করার কারণে দেখা যাচ্ছে পেশেন্টের মেন্টাল
চরম কমপ্লেন তৈরি হয়। দিস ইজ কল্ড হেপাটিক ইনসেফালোপ্যাথি ডেভেলপ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সিমটমসগুলোর সাথে আমরা দেখি জেনারেল ম্যানেজমেন্ট, কি ম্যানেজমেন্ট আমাদের কাছে আছে। এক নম্বর হচ্ছে রেস্ট দিতে হবে পেশেন্টকে, নিউট্রিশনটাকে ইমপ্রুভ করতে হবে, তার স্কিনটাকে কেয়ার করতে হবে, যেহেতু তার স্কিনটা থিন হয়ে যায়, তার ক্লোটিং ফ্যাক্টরগুলো কমে যায়, স্কিন থেকে সহজেই ব্লাড আসতে পারে। রিডিউস রিস্ক অফ ইনজুরি রিস্কটা কমাতে হবে। মনিটরিং অ্যান্ড ম্যানেজিং পোটেনশিয়াল কমপ্লিকেশনস, এবং রেগুলার তাকে মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, এবং যে জটিলতাগুলো আসে এই জটিলতাগুলো ম্যানেজ করতে হবে। প্রগনোসিস, এখন লিভার সিরোসিস হয়ে গিয়েছে একটা পেশেন্টের, অনেক সময় দেখা যায় পেশেন্টের তখন একদম লিভার সিরোসিসের শেষ দিকে একটা পেশেন্টের একটা ফ্যাটর হেপাটিকাস বলে একটা কথা আছে, তার যে ব্রিদিংয়ের সাথে একটা মাস্টি স্মেল, এক ধরনের স্মেল আসে, স্ট্রং স্মেল, খারাপ একটা গন্ধ আসে, যেটাকে আমরা বলি ফ্যাটর হেপাটিকাস। যদি কোনো পেশেন্ট লিভার সিরোসিসের পরে এরকম স্মেল আসা শুরু হয়ে যায়, তাহলে মোটামুটি পেশেন্টের সময় একদমই শেষ। এটাকে বলে ব্রেথ অফ ডেড, মারা যাওয়ার নিঃশ্বাস শুরু হয়ে যায় আর কি পেশেন্টের, বলা যেতে পারে যে উইথিন শর্ট টাইমের মধ্যে পেশেন্ট, তার মানে পেশেন্টের ফ্যাটর হেপাটিকাস যখন শুরু হয়ে যায়, পার্মানেন্ট ড্যামেজ অফ লিভারটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় ওই সময়। আমরা যদি দেখি লিভার সিরোসিসের ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম করলে পেশেন্টের কি দেখা যেতে পারে। এক নম্বর হচ্ছে হেপাটোমেগালি, লিভারটা বড় হয়ে যেতে পারে। শাঙ্কেন রাইট লোব অফ দ্য লিভার, রাইট লোব অফ লিভারটা স্বাভাবিকভাবে থাকে 6/5 দেখা যাচ্ছে রাইট লোব অফ লিভারটা ছোট হতে থাকে। যদি আমরা আল্ট্রাসোনোগ্রামে কখনো দেখি রাইট লোব অফ লিভার ছোট হতে থাকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নেব দিস ইজ দ্য প্রিয়র সিমটমস অফ লিভার সিরোসিস। ইনলার্জ কর্ডেট অ্যান্ড লেফট লোব, তার দেখা যাচ্ছে লেফট লোবটা থাকার কথা 6/1, কিন্তু সেটা আস্তে আস্তে বড় হতে থাকে। আর কর্ডেট লোব ইজ টু রাইট লোব, এই দুইটার রেশিও যদি মোর দ্যান 0.65 হয়ে যায়, মোর দ্যান 0.65, দেন লিভার সিরোসিস। নোডিউলার সারফেস ইরেগুলারিটি, লিভারের যে সারফেসটা আছে এর মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের নোডিউল বা টিউমার ফর্ম হয়ে একটা ইরেগুলার সারফেস হয়ে যায়, অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। এই বিষয়গুলো আমরা দেখি। আচ্ছা, এখন আমরা একদম শেষ দিকে মায়োজমেটিক অ্যানালাইসিস। এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যদি দেখি যে কোনো ডিস্ট্রাকটিভ কন্ডিশন, বডির যে কোনো ডিস্ট্রাকটিভ কন্ডিশন, দিস ইজ সিফিলিটিক মায়োজম। বডির সেটা হতে পারে মেন্টাল ডিস্ট্রাকটিভনেস অর ফিজিক্যাল ডিস্ট্রাকটিভনেস। ফিজিক্যাল কোনো অর্গানের যদি একদমই মানে আপনার ইরিভার্সিবল কন্ডিশন হয়, অবশ্যই সেটা সিফিলিটিক। তবে যদি দেখা যায় যে একটা হেপাটাইটিস ডেভেলপ করেছে, হেপাটোমেগালি হয়েছে, যখন কোথাও কোনো অর্গান বড় হতে থাকে, টিউমার ডেভেলপ করে, বিনাইন গ্রোথ দ্যাট ডেভেলপ করে, এগুলো সবই দেখা যাচ্ছে সাইকোটিক। যখন স্টোন ফর্ম করে, এই স্টোনটাকেও বলি আমরা সাইকোটিক। কিন্তু দেখা যাচ্ছে লিভার অ্যালকোহলের কারণে টক্সিক লিভার ইনজুরি, অথবা কোনো ঔষধের কারণে ইনস্ট্যান্ট ওষুধের জন্য দেখা যাচ্ছে টক্সিক লিভার ইনজুরি যদি হয়, ড্রাগ টক্সিসিটি যদি হয়, আয়রন ওভারলোড যদি হয়, কপার ওভারলোড যদি হয়, যেটা আমরা উইলসনস ডিজিজের ক্ষেত্রে দেখি, কপার ওভারলোড। কোলিলিথিয়াসিস ডিউ টু ওয়ার্ম, কৃমির কারণে দেখা যাচ্ছে তার ওই যে বিলিয়ারি ট্রিটা স্টপ হয়ে গিয়েছে, এগুলো সবই সোরিক। কারণ হচ্ছে সোরিক বিষয়টা হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার, দিস ইজ ফাংশনাল ডিসঅর্ডার, নট স্ট্রাকচারাল ডিসঅর্ডার। সাইকোটিক মানে হচ্ছে যেখানে গ্রোথ দেখা যায়, সিফিলিটিক মানে হচ্ছে ইরিভার্সিবল ড্যামেজ অফ দ্য অর্গান, দ্যাট ইজ সিফিলিটিক। সো আমরা এই সাইকোটিক, সিফিলিটিক, সোরিক এই বিষয়গুলো দেখব। সোরিক মায়োজমে যদি থাকে পেশেন্ট, তাহলে আমরা স্বাভাবিকভাবে পেশেন্টকে বলতে পারি আপনার রিস্ক কম। যদিও সোরিক মায়োজমের পেশেন্টরা অত্যন্ত রেস্টলেসনেস থাকে, তার যতটুকু কষ্ট তার চেয়ে বেশি তার মানসিক অস্থিরতা, সে মনে করে যে আমি তো মরে গেছি, আমি তো মরে যাব, আসলে সে মরবে না। কিন্তু সাইকোটিক পেশেন্ট বা সিফিলিটিক পেশেন্ট, সে বুঝতেই পারবে না সাইলেন্টলি কখন যে তার শরীর শেষ, সে হঠাৎ করে মারা যাবে। সো সোরিক পেশেন্টের মধ্যে যে কমপ্লেনগুলো আমরা দেখি, এগুলোকে আমরা দেখলেই কিন্তু বলতে পারবো যে আপনার কিন্তু খুব বেশি কিছু হয় নাই, আপনার এটা কিন্তু রিকভারি হওয়া সম্ভব। এটা রিভার্সিবল, এটাকে আপনি মানে রিভার্স করতে পারবো আমরা, মেডিসিন আমরা পারবো বলতে, এটা রিভার্সিবল, এটা রিভার্স হতে পারে। কিন্তু সিফিলিটিক বা সাইকোটিক যদি হয়, এগুলোর জন্য আমাদের অবশ্যই সোরিকের চাইতে অনেক বেশি ডিফিকাল্ট। দেন আমরা রেপার্টরিতে যদি দেখি, ক্যান রেপার্টরির 541 নম্বর পৃষ্ঠায় দেখবেন যে সিরোসিস অফ লিভার, এখানে আমাদের অনেকগুলো কয়েকটা মেডিসিন, বিশেষ করে কুফ্রামেট, হিপারসালফ, হাইড্রাস্টিস, মিউরিটিক অ্যাসিড, ফসফরাস, সালফার, এই মেডিসিনগুলো আছে সিরোসিস অফ লিভারে আমাদের। আর আমাদের হচ্ছে রবিন মার্ফির রেপার্টরিতে 1416 নম্বর পৃষ্ঠায়, এখানে লিভারের একটা চ্যাপ্টার আছে, এবং সেই চ্যাপ্টারে যখন আমরা যাব লিভার সিরোসিস, 1416 নম্বর পৃষ্ঠায় লিভার সিরোসিস ডিরেক্টলি লেখা। এখানে অনেকগুলো মেডিসিন আছে আপনার, কার্ডুয়াস মেরিয়ানাস, প্রোটেলাস হরিডাস, হাইড্রাস্টিস সহ, ফসফরাস সহ, লেকিস, এগুলো ফার্স্ট গ্রেডের মেডিসিন, সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড সহ অনেকগুলো মেডিসিন আছে।
তো আমরা রেপার্টরি থেকে হেল্প নিব, কারণ এই মেডিসিনগুলো যখন লিভার সিরোসিস হয়ে যায় সেক্ষেত্রে এই মেডিসিনগুলো কিন্তু কাজ করে। দেন আমরা দেখব একদমই বিশেষ করে ফ্যাটি লিভার নিয়ে অলরেডি আমরা বলেছি। লিভারে যখন ফ্যাট জমে যায় তখন সেটাকে ফ্যাটি লিভার বলে। লিভার সিরোসিস আর ফ্যাটি লিভার কাছাকাছি। লিভার সিরোসিসের আগের স্টেজটাই হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার যখন দেখা যাচ্ছে লিভার যখন আস্তে আস্তে করে ফ্যাট জমতে লিভারের স্কার টিস্যু ডেভেলপ করতে থাকে, দেন আস্তে পরবর্তী স্টেজ হচ্ছে লিভার সিরোসিস। সো ফ্যাটি লিভারের টাইপস আছে। ফ্যাটি লিভারের দুইটা টাইপস, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে হচ্ছে অ্যালকোহল খাওয়ার কারণে যে ফ্যাটি লিভার হয়েছে, দিস ইজ কল্ড অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আর নন অ্যালকোহল ছাড়া যে ফ্যাটি লিভার হয়েছে, দ্যাট ইজ কল্ড নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের সিমটমসগুলো কেমন? ফ্যাটি লিভারের সিমটমসগুলোর মধ্যে বিশেষ করে পেশেন্টের ডিসকমফোর্ট অর পেইন ইন দ্য আপার রাইট সাইড অফ ইউর অ্যাবডোমেন, ডিসকমফোর্ট দেখা যায়, এগুলো দেখা যেতে পারে। এছাড়া পেশেন্টের একদমই এগুলো এই সিমটমসগুলো মানে এই ফ্যাটি লিভারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পেশেন্ট আনসিমটোমেটিক থাকে, মানে বোঝা যায় না। যখন একটু সময় আসে নোটিশ করতে পারে তখন পেশেন্ট জাস্ট ডিসকমফোর্ট ফিল করে, রাইট সাইড অফ দ্য অ্যাবডোমেনে উপরের দিকে বিশেষ করে তার পেইন হয়, এই বিষয়গুলো দেখা যেতে পারে। আস্তে আস্তে করে আরও কমপ্লেন যখন দেখা যায়, বিশেষ করে লস অফ অ্যাপিটাইট, ওয়েট লস, উইকনেস, ফ্যাটিগ, নোজ ব্লেড, ইচি স্কিন, ইয়েলো স্কিন, এই কমপ্লেনগুলো যখন আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে, পেটটা বড় হতে থাকে, তখন আমরা স্বাভাবিকভাবেই একটা আল্ট্রাসোনোগ্রাম করলে বুঝতে পারি যে গ্রেড 2 ফ্যাটি লিভার বা গ্রেড 1 ফ্যাটি লিভার, এই বিষয়গুলো আমরা দেখি। ফ্যাটি লিভারের যে কারণ, ফ্যাটি লিভারের কারণের ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখতে পারি, এডিপোস, এডিপোস। এতে হলো অ্যালকোহল, বিতে হলো ডায়াবেটিস, আইতে হলো ইন্টেস্টাইনাল বাইপাস, পিতে হলো প্যারেন্ট মানে হচ্ছে বাবা মায়ের যদি থাকে, ওতে হলো ওবিসিটি, এসতে হলো স্টেরয়েড যারা নেয়, আর ইতে হলো ইথাইল অ্যালকোহল। এই বিষয়গুলো যদি আমরা দেখি দেন এগুলোর কারণে হচ্ছে ফ্যাটি লিভার হতে পারে। তাহলে ফ্যাটি লিভার হলে স্বাভাবিকভাবেই আমরা এই কারণগুলো দেখবো যে ডায়াবেটিস আছে কিনা, তার প্যারেন্টের আছে কিনা, তারা অ্যালকোহল মানে অ্যাবিউজ করে কিনা, ওবেসিটি আছে কিনা। তাহলে আমরা এইভাবে করে পেশেন্টের একটা ম্যানেজমেন্ট আমরা দিতে পারবো। দেন ডায়াগনোসিং অফ ফ্যাটি লিভার, এই ক্ষেত্রে আমরা পেশেন্টের বিশেষ করে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারবো সহজেই। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা স্বাভাবিকভাবে ওই যে প্যালপেট করে দেখবো লিভারটা বড় হয়ে গিয়েছে কিনা। এটা আমরা বিশেষ করে কোস্টাল কার্টিলেজের নিচে, বিশেষ 9 কোস্টাল কার্টিলেজের নিচে আমরা ওইভাবে করে হাত দিয়ে প্যালপেট করে দেখবো। তো এই ক্ষেত্রে আমরা ওই যে এএলটি, এএসটি এইসব টেস্ট করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, সিটি স্ক্যান, এমআরআই এগুলো করতে পারি, অ্যান্ড সর্বশেষ লিভার বায়োপসি করতে পারি। ডায়েট ফর ফ্যাটি লিভার ডিজিজ, আচ্ছা কি ডায়েটের ক্ষেত্রে আমরা বিশেষ করে চেষ্টা করবো ইট এ ডায়েট দ্যাটস রিচ ইন প্ল্যান্ট বেসড ফুডস ইনক্লুডিং ফ্রুটস, বিশেষ করে ফ্রুট, ভেজিটেবলস, লিগিউমস, হোল গ্রেনস, এই যে এগুলো হচ্ছে আমাদেরকে নিতে হবে। এবং বিশেষ করে কার্বোহাইড্রেটটাকে লিমিট করে ফেলতে হবে, ব্রেডটাকে লিমিট করতে হবে, মানে ভাত রুটি এগুলোকে লিমিট করতে হবে। স্যাচুরেটেড ফ্যাট এগুলোকে লিমিট করতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার এই রেড মিট, বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাটটা পাওয়া যায় রেড মিটের মধ্যে, এবং কিছু অ্যানিমেল প্রোডাক্ট আছে বিশেষ করে বাটার, পাম, কোকোনাট অয়েল, বিশেষ করে আপনার তাল, নারকেল, এগুলোর মধ্যেও দেখা যাচ্ছে এগুলোকেও এই স্যাচুরেটেড ফ্যাট থাকে, এবং স্যাচুরেটেড ফ্যাটগুলোকে লিমিট করতে হবে। ট্রান্সফ্যাটগুলোকে আপনার বিশেষ করে অ্যাভয়েড করতে হবে। এক্ষেত্রে ওই যে অনেক সময় পেশেন্ট কি করে, আপনার ওই যে ফাস্টফুড খায়, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের ফাস্টফুড, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি মোটামুটি এগুলো ম্যানেজমেন্ট। দেন হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এক্ষেত্রে নন অ্যালকোহল, যাই হোক আমরা ওই ম্যানেজমেন্টগুলো বলছি, এগুলো অ্যালকোহলিক নন অ্যালকোহলিক দুইটার জন্যই সেম ম্যানেজমেন্ট। রিস্ক ফ্যাক্টরগুলো এমনই, ম্যানেজমেন্ট অফ ফ্যাটি ডিজিজ অলরেডি বলেছি ম্যানেজমেন্ট। যাই হোক এইগুলো আমরা প্রিভেনশনও করতে পারি, এই ম্যানেজমেন্টগুলো বলছি, এগুলো যদি আমরা মেনে চলি বা পেশেন্টকে মেনে চলতে বলি দেন আমরা ফ্যাটি লিভারটাকে প্রিভেন্ট করতে পারি। আমরা যদি আল্ট্রাসোনোগ্রামে দেখি গ্রেড 1 ফ্যাটি লিভারে, যারা এখানে সোনোলজিস্ট যদি কেউ থাকেন স্বাভাবিকভাবে আমরা দেখি গ্রেড 1 ফ্যাটি লিভারে তার যে লিভারের যেই বিশেষ করে হেপাটিক বেইনগুলো আছে, ভেসেলগুলো আছে, এগুলো মোটামুটি দেখা যায়। গ্রেড 2 তে একদমই আরো মানে কম দেখা যায়, খুব একটা দেখা যায় না। এবং গ্রেড 2 সিভিয়ার যে ফ্যাটি লিভার আছে, গ্রেড 2 সিভিয়ারে একদমই তার ভেসেলগুলো একদমই দেখা যায় না, নন ভিজুয়ালাইজ হয়ে যায়। এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রামের ছবি।
রেপার্টরিতে আমরা ক্যান রেপার্টরিতে যদি যাই 547 নাম্বার পৃষ্ঠায় অ্যাবডোমেন ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার, এখানে আমরা মোটামুটি ক্যান রেপার্টরিতে মাত্র 5টা মেডিসিনের লিস্ট আছে, চেলেডোনিয়াম, লাইকো, লাইসিন, মার্কসল, ফসফরাস। আর রবিন মার্ফি রেপার্টরি 1419 নাম্বার পৃষ্ঠায় আমরা আরো কিছু মেডিসিন দেখি। তো এই হলো আমার আজকের প্রেজেন্টেশন। আজকে যারা এতক্ষণ থেকে ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো কোশ্চেন থাকে, আলোচনায় যদি কিছু থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ কোশ্চেন অ্যানসারে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সুমিত বালি কি করছে? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে ডক্টররা? সম্মানিত ডক্টর বৃন্দ, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? আচ্ছা, যদি আমাকে শোনা যায় তাহলে কোনো কোশ্চেন থাকলে আলোচনা হতে পারে, কোনো কোশ্চেন থাকলে কথাবার্তা হতে পারে, কোনো এক্সপেরিয়েন্স থাকলে সেটা শেয়ার হতে পারে। ভাই ভাই, কোনো কেস নিয়ে একটু আলোচনা যদি করতেন, কোনো রোগীর। জি কমে আসতেছিল পরশুদিন পর্যন্ত, কালকে থেকে আবার বাড়তেছে। জি এইখানে স্টার্টিং হয়েছিল প্রথমে, এটা কি কমে গেছিল কপালে? জি এটা কি আচ্ছা আচ্ছা, টিপু ভাই আছেন? টিপু ভাই, আপনি যদি একটু বলেন, কোনো কেস নিয়ে যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান শেয়ার করেন। আমি কথা বলবো একটু পরে। পেশেন্ট আছে দুইজন, আমি একটু একটু টিপু ভাই একটু কথা বলেন, বা অন্য সিনিয়র একজন একটু কথা বলেন। গোলাম কিবরিয়া ভাই আছেন, আমাদের গোলাম কিবরিয়া ভাই আছেন, একটু কথা বলেন। কমবে? আচ্ছা আচ্ছা, বলছেন একটু শুকাচ্ছিল, এখন আবার বাড়ছে। পরশুদিন পর্যন্ত শুকায় একটু কমের দিকে গেছে, জি কালকে থেকে আবার একটু বাড়তেছে। জি আচ্ছা, ওষুধ তো দিছিলাম মনে হয় পরশুদিন না তার আগের দিন, জানি 4 দিন বা 5 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, কমবে, একটু ওয়েট করেন। জি, সিনিয়র ডাক্তার ভাইরা যারা প্র্যাকটিস করেন তারা একটু যদি কোনো রোগী থাকে এরকম একটু নিয়ে আলোচনা করতে পারেন, তাহলে আমাদের একটু উপকার হয়, যারা আমরা প্র্যাকটিস করি না তাদের জন্য। জি ওষুধটা কন্টিনিউ করেন ভাই, কেবল দিছি তো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনারা আসেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, লিভার সিরোসিস এর সাথে প্রোস্টেটের কোনো আছে নাকি, রিলেশন আছে নাকি, যার কারণে প্রোস্টেটের সমস্যা হবে কি? কেমন আছেন? কি জানি, কি নাম জানি? সৌমিন। আমিন ভাই মনে হয় দুজন রোগী দেখতেছে, হ্যাঁ, এই জন্য উনি একটু পরে বলবে। একটু আপনারা যারা আছেন সিনিয়র, তারা একটু যদি আলোচনা করেন রোগী নিয়ে, একটু ভালো হয়। জানুয়ারি। সৌমি না? সৌমি জি, টিপু সুলতান ভাই, ডক্টর কেমন আছেন? আবুল হাসান ভাই, একটু মেহরবানি করে আনমিউট করে কথা বলে অনুরোধ। আগের মতোই না? সাদা স্রাবের প্রবলেমটা কোনো চেঞ্জ? আগে গাঢ় হয়েছিল না, এখন গাঢ়টা তো নাই, এখন খালি পানির মতো। এখনো পানির মতোই যাচ্ছে, মানে এবার ওষুধ খেয়ে ওই রকম একবারে যে নাই এমন কোনো কথা না, আছে। কখন বেশি হয়? পিরিয়ডের সাথে কোনো সম্পর্ক আছে? আচ্ছা, ডাক্তার ইব্রাহিম ভাই জয়েন করছে। সাইকুর ভাই, ডাক্তার ইব্রাহিম ভাইকে ইস্তমা ব্যাচের ওই যে কিবরিয়া ভাই যে প্রশ্নটা করছে, এটা একটু ডাক্তার ইব্রাহিমকে একটু প্রশ্নটা করলে ও সুন্দর জবাব দিতে পারবে। আমি রাস্তার মধ্যে। আচ্ছা ইব্রাহিম ভাই, রেস্টে থাকলে কমে আসে।
হাঁটা চলা ডাক্তার ইব্রাহিম ভাই। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। ওই আমাদের ফিজিয়া ভাই একটা প্রশ্ন করছে আর কি, বুঝছেন? কি বিষয়ে? এই যে ফ্যাটি লিভারের সাথে কি যেন বললো, ফিজিয়া ভাই আপনার প্রোস্টেটের সম্পর্ক আছে কিনা এটা একটু। শীত ফ্যাটি লিভারের সাথে প্রস্টেটের কোনো রিলেশন আছে কিনা? হ্যাঁ, প্রোস্টাইটিস। কি গরমের সময় তো গরম অ্যাপ্রক্সিমেটলি একদম অ্যানাটমিক্যাল যে আমরা স্ট্রাকচারাল অ্যানাটমি দেখেছি, যে ডিরেক্টলি তেমন কোনো স্পেসিফিক রিলেশন নেই বললে গরমও চলে। লাগে, শীতও লাগে। তবে আমাদের যে হোমিওপ্যাথিক যে ক্যাটাগরি সাইন সিমটম, ওখানে প্রস্টেটের কোনো সাইন সিমটম আমরা পেতে পারি, অস্বাভাবিক না। আমাদের হোমিওপ্যাথিক যেই ব্যাকটেরিয়া মেডিকা ওই ক্যাটাগরি অনুসারে গরম আমরা পারফেক্ট মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে প্রস্টেটের সাইন সিমটম চলে আসতে পারে, কিন্তু অ্যানাটমিক্যাল রিলেশন তেমন নেই ফ্যাটি লিভারের সাথে। রিলেশন তো নাই হ্যাঁ, না, এখানে ফিজিওলজিক্যাল যে ইমব্যালেন্স, যেমন ফিজিওলজিক্যাল এরকম তেমন রিলেশন। ফিজিওলজিক্যাল যে ইমব্যালেন্স হয় হরমোনে টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, এগুলির যে ইমব্যালেন্সটা হয়, এইটার কারণে তো এটার প্রভাবটা প্রোস্টেটের উপরে পড়তে পারে কিনা সেটা বলছি আর কি। ও আচ্ছা, হরমোনাল ক্ষেত্রে তো অবশ্যই একটা ফ্যাক্টর এখানে কাজ করে, কিন্তু অ্যানাটমিক্যাল ওরকম রিলেশন নেই। আমাদের যে টেস্টোস্টেরন যে হরমোন, ওই লেভেল যদি ডাউন হয়ে যায়, ওই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে একটা ফ্যাক্টর হতে পারে। আচ্ছা, পেটে কোনো ব্যথা আছে? হয় মাঝে মাঝে ব্যথা করে। পিরিয়ডের সময় কোনো ব্যথা হয়? আসসালামু আলাইকুম হাবিব ভাই, পঞ্চমের হাবিব ভাই। পিরিয়ডের সময় কোনো আমাদের ব্যথা আজকে লিভার সিরোসিসের উপর ক্লাস হচ্ছে, এটার ক্লাস শেষ তো, না আপনি যদি কিছু এই বিষয়ে বলতেন আর কি। সালামু আলাইকুম। আসসালাম। না, ক্লাস নিচ্ছে কে? হামিম ভাই নিচ্ছে, হামিম ভাই। অসুবিধা নাই, উনি বলুক, আমি শুনতেছি, এমনি ভালো লাগছে। অনেক ক্লাস শেষ করে ফেলছে। হ্যাঁ, মানে কোন রোগী যদি রোগীর বিষয়গুলো বিষয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে, এটা একটু শেয়ার করতে পারেন আর কি। ওনার ক্লাস শেষ আর কি। তা আমি তো আসলে আমার প্র্যাকটিসটা একটু ভিন্ন ধর্মের প্র্যাকটিস। এখন এগুলো শেয়ার করলে আবার কি মনে করেন আপনারা? এবার ভালো ওষুধ তবে আমার কাছে একটা লিভার সিরোসিসের রোগী এসেছিল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর ফার্মাসিস্ট। ওনার নামটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার মনে আসতেছে না, 3 বছর আগের ঘটনা। ভদ্রলোক জি। ইন্ডিয়াতে প্রায় 6 মাস ছিলেন, আর 6 মাস আসা যাওয়ার ভিতরে ছিলেন 1 বছর, আর বাংলাদেশে ট্রিটমেন্ট করেছে আরো 6 মাস, 1.5 বছর। এখানে আমাদের একজন সাংগঠনিক ভাইয়ের ভাইরা, এবং ওই সাংগঠনিক ভাই খুবই মানে আর্থিকভাবে আচ্ছা, এক নম্বর দুর্বল ওষুধটা প্রকৃতির, ডাক্তার সকালবেলা দেখানোর পয়সা নাই, তা আমার কাছে নিয়ে আসছে। খাবারের আধা আসার ঘন্টা পরে আগে ওষুধ চেঞ্জ করে দিছি, ইনশাআল্লাহ। এই ভদ্রলোক আমার কাজকর্ম বাসার করলে সামনে একটু বেশি মনে হয়। চায়ের দোকানের বসছে, এবং পেটটা অনেক মোটা, উঠতে পারে না। আমি কথা বলার পরে আমি তাকে মেডিসিন দিয়েছিলাম লাইকোপোডিয়াম 30, এবং তাকে বলছিলাম কাঁচা বা পাকা পেঁপে খেতে। তাতে রুগীটা একেবারে ম্যাজিকের মতো রেজাল্ট পেয়েছে, মানে বলার বাইরে। এরপরে আমি তাকে আরে একটু কাঁচা বা পাকা পেঁপে খেতে বললাম, আবারও আসা পেঁপে লাগবে। পাতার রস। 250 টাকা। এটার পরে রুগী অফিসে দশ গিয়ে মিনিটে ডিউটি ভালো করেছে, হয়ে যাবে। অথচ প্রায় 1.5 বছর ট্রিটমেন্টের জন্য ঘুরেছে। এই জন্য বলছি, আসলে আমার বেসিক্যালি আমার ট্রিটমেন্টটা হলো সিলেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিনের পাশাপাশি তার খাদ্য অভ্যাস বদলে দিতে হবে। কিন্তু খাদ্য অভ্যাস কোন খাবার খাবে এই বিষয়টা কিন্তু
আমরা সাধারণ যারা তারা এটা জানি না। এই জন্য খাদ্য অভ্যাসটা হলো আসলে নন কমিউনিকেবল ডিজিজ গুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীতে রোগ দু ধরনের, একটা কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ সংক্রামক ব্যাধি, যেটা কলেরা, করোনা, আর ম্যালেরিয়া, এগুলো এতে মৃত্যুর হার হলো 30%। আর ডায়াবেটিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, হার্টের প্রবলেম, তারপরে ব্লাডের হেমাটোলজিক্যাল প্রবলেম, এগুলো নিয়ে নিউরোলজিক্যাল প্রবলেম, এগুলোর হলো বর্তমানে মৃত্যুর হার হলো 70%। এখন এই যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, অসংক্রামক ব্যাধি, এগুলো রোগের কারণ হলো 4টা। একটা হলো আহার অর্থাৎ খাদ্য অভ্যাস, বিহার অর্থাৎ তার কাজকর্ম, আচার ব্যক্তিগত আচরণ, এরপরে বিচার, চিন্তা, গবেষণা, এই 4টা কারণে এই রোগগুলো হয়। এটা আমার কথা না, প্রফেসর নির্মল কান্তি যিনি কার্ডিওলজির উপরে টেক্সট বুক লিখেছেন, তার বক্তব্য, তার বইতে প্রিভেন্টিভ কার্ডিওলজি বইতে এটা লেখা আছে। আমি স্যারের সাথে দীর্ঘদিন ছিলাম। আসলে রোগের মূল কারণ হলো খাদ্য অভ্যাস এবং চিন্তা। তার অ্যাটিটিউডটা কি, সে নেগেটিভ চিন্তা করে না পজিটিভ চিন্তা করে, কোন ধরনের চিন্তা করে, মানে হোমিওপ্যাথিক মাইন্ড সিমটমগুলো, মেন্টাল সিমটম যেটাকে বলি আমরা। এরপরে তার রোগী যদি রাত্রি জাগরণ থাকে, যেমন বর্তমান সময়ে যারা রাত জাগে তাদের লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এগুলো খুব সহজে হবে। লিভার ডিজিজটা খুব দ্রুত বেড়ে যায় রাত জাগার কারণে আর ভাজা পোড়া খাবার কারণে। জার্নাল অফ ইউরোপিয়ান ক্লিনিক্যাল নিউট্রিশন পত্রিকার 2008 সালের রিপোর্ট হলো পৃথিবীর 10টা নির্দিষ্ট খাদ্য আছে যাহা বনের জন্তু জানোয়ারে খায় না, মানুষ এখানে। 1 নম্বর খাবার হলো বার্গার, আইসক্রিম, কোক, পান্টা, পেপসি, বিস্কুট, চানাচুর, সিনথেটিক ফুড, সিনথেটিক মেডিসিন, টোবাকো অর্থাৎ তামাক, অ্যালকোহল, এরপরে প্যাকেটজাত খাবার, দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবার, সিনথেটিক কালার, সিনথেটিক মেডিসিন, এই জাতের খাবারগুলো, এক কথা যে খাবার গাছে ধরে না, যে খাবার আর্টিফিশিয়ালি তৈরি করে বা খাবার ডিন্যাচার করে ফেলে, এই খাবারগুলো কিন্তু আমাদের এই লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এগুলো নট অনলি লিভার ক্যান্সার, ব্রিটিশ মেডিকেল জার্নালের রিপোর্ট অনুসারে মানবদেহে ক্যান্সারের 33% সরাসরি ফুড হ্যাবিটের সাথে, খাদ্য অভ্যাসের সাথে জড়িত। এই জন্য আধুনিক যুগে যেহেতু খাদ্য অভ্যাস বদলে গিয়েছে, মানুষের চিন্তা চেতনা বদলে গিয়েছে, এই জন্য এই প্রশিক্ষণগুলো খুবই দরকার। কারণ মানুষ খাবে কি, মানুষ চিন্তা করবে কি, কোন খাবার খাবে, কোন খাবার খাবে না, মানুষ কখন ঘুমাতে যাবে, মানুষ কখন গোসল করবে, কোন খাবারটা দিনের কোন সময় খাবে। যেমন আপনার ডাব যদি দিনে 12টার পরে খান, এটা আপনার জন্য ক্ষতিকারক। ডাব যদি সকালবেলা খান, এটা আপনার হীরার মতো মূল্য। হীরায় যদি বিকালবেলা খান, এটা আপনার ক্ষতি হবে। হীরায় যদি সকালবেলা খান, এটা আপনি হীরাটা মানে হীরা, এটা মনে করতে হবে। এই জন্য এই খাদ্য অভ্যাসগুলো আসলে আমাদের প্র্যাকটিস করা দরকার। আর হোমিওপ্যাথিক সিমটম তো আসলে খুবই দরকার। সিমটম এটা খুব ভালোভাবে ব্রেনে রাখতে হবে। কিন্তু ফুড হ্যাবিট কেন দরকার? নাগরিকদের ফুড হ্যাবিট এখন চেঞ্জ হয়ে গেছে। নাগরিকরা এখন অনেক রাত্রে ঘুমায়, কিন্তু রাসূলুল্লাহ সুন্নত হলো এশার পরে কথা নাই। মূলত আমরা এশার পরে যদি আমরা একটুখানি খাওয়া দাওয়া, যদি এশার আগে খাওয়া দাওয়া আল্লাহ রাসূল খেয়ে নিতেন, এখন ধরেন আমরা রাত 10টা যদি ঘুমাই, তাহলে 10টা বাজে ঘুমালে আমরা 3টা বাজে ঘুম ভেঙে যেতে হবে। 3টার পরে হলে এখন হিন্দু ধর্ম মতে হলো ব্রহ্মার সমান। আমরা বলি এটাকে শোবে সাদেকের পূর্বক্ষণ, আল্লাহ প্রথম আসমানে চলে আসে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম মতে মূলত হলো আপনার ব্রহ্মার সময়টা, শোবে সাদেকের আগ মুহূর্তটা, এই সময় ঘুম থেকে জাগা। কিন্তু আমরা ঘুমাতে যাই রাত 2টার পরে। মানব দেহের প্রয়োজনীয় যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলো সাধারণত মানব দেহে নিঃসৃত হয় যদি আমি 10টা থেকে 2টা, 2:30 পর্যন্ত ঘুমাই, এর ভিতরে এটা নিঃসৃত হয়। এই জন্য আমাদের ঘুমে সুন্নত তরিকা হতে হবে, আমাদের খাবার দাবারটা সুন্নত তরিকা হতে হবে, আমাদের জীবন পদ্ধতিটা সুন্নত তরিকা হতে হবে, এবং আমরা প্যাকেটজাত খাবারগুলো অ্যাভয়েড করব। তাহলে দেখবেন যে লিভার ডিজিজও হবে না।
আর সহজ প্রাচ্য খাবারগুলো খাবো এবং এই আধুনিক যত প্রসেস ফুড এগুলো আমরা অ্যাভয়েড করব, তাহলে দেখা যায় যে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। এই কথাগুলো বলে সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জি ধন্যবাদ জিৎ ভাইকে। হামিম ভাই এখন তাহলে আপনি বাকিটা শেষ করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাবিব ভাই তো অত্যন্ত চমৎকারভাবে বলছেন। আমি আমার বিশেষ করে আজকের আলোচনার শেষ স্লাইডগুলো সবই হাবিব ভাই কভার করে নিয়েছেন। হাবিব ভাই কীভাবে জানতেন যে এগুলো আমি আলোচনা করেছি? হাবিব ভাই যদিও ওই সময় ছিলেন না। যাই হোক, সব কিছু মিলিয়ে হাবিব ভাইয়ের আলোচনার মাধ্যমে আজকের আমাদের এই ক্লাস পূর্ণতা পেয়েছে। আমি শেষ কথাগুলোই, লিভার সিরোসিস হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে অ্যালকোহল, আমরা যেটা বলছি। এবং বাংলাদেশে যারা চেইন অ্যালকোহল মানে ইউজার, তাদেরই লিভার সিরোসিস হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমরা বলছি যে লিভার সব কিছু রিসিভ করতে পারে, বাট অ্যালকোহল খুবই সেন্সিটিভ লিভারের জন্য। যারা অ্যালকোহল খায় তাদের অবশ্যই লিভার আস্তে আস্তে করে লিভার নষ্ট হয়ে যায়। সেটা ফ্যাটি লিভার থেকে আমরা যেভাবে বলছি ফাইব্রোসিস ডেভেলপ করে, সিরোসিস ডেভেলপ করে, লিভার ক্যান্সার ডেভেলপ করে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা যেটা বলেছি যে ট্রান্স ফ্যাটগুলো অ্যাভয়েড করতে হবে, আমাদের স্যাচুরেটেড ফ্যাটগুলো অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে হাবিব ভাইও যেটা বলেছেন, বার্গারের কথা বলেছেন, আমরা বলছি যে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বিশেষ করে রেড মিট, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে একটা পেশেন্ট আমাদের কাছে কখন আসে? আমাদের কাছে দুইটা সময়ে আসে। একটা হচ্ছে পেশেন্ট কোনো কারণে সে আলট্রাসোনোগ্রাম করতে গিয়েছে, বিশেষ করে গ্রেড 1 ফ্যাটি লিভার বা মাইল্ড ফ্যাটি লিভার বা হেপাটোমেগালি। প্রথমেই আমরা দেখি হচ্ছে বিশেষ করে একটা ডায়াবেটিসের পেশেন্ট, ডক্টর তাকে একটা আলট্রাসোনোগ্রাম করতে বলছে, তখন দেখা যাচ্ছে তার ফ্যাটি লিভার। আমরা তো বলছি ফ্যাটি লিভারের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডায়াবেটিস, কারণ সে ফ্যাটি লিভার। তো স্বাভাবিকভাবে ওই ফ্যাটি লিভারগুলো কীভাবে ম্যানেজ করতে হবে? এগুলো তো জাস্ট আমাদের ম্যানেজমেন্টের মাধ্যমে এগুলোকে মেনটেন করতে হবে। পাশাপাশি অ্যাকর্ডিং টু পেশেন্ট ইন্ডিভিজুয়ালিটি আমাদেরকে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করতে হবে। লিভার সিরোসিস হয়েছে, পেশেন্ট খুবই দেখা যাচ্ছে নম্র, ভদ্র, হাসি খুশি থাকে, জলি। পেশেন্ট খুবই ঠান্ডা খাওয়ার প্রবণতা, পেশেন্ট খুবই সুন্দর দেখতে। তো এই যে মানে সিমটমসগুলো স্বাভাবিকভাবে আমাদেরকে ফসফরাসের দিকে নিয়ে যাচ্ছে। ফসফরাস একটা ফার্স্ট গ্রেডের একটা লিভার সিরোসিসের মেডিসিন, আমাদের রেপার্টরি, দুইটা রেপার্টরির মধ্যেই, ক্যান রেপার্টরি, মার্ফি রেপার্টরির মধ্যে। এইভাবে করে একটা মেডিসিন পেশেন্টকে আমাদেরকে ধরতে হবে। তবে ফার্স্ট স্টেজে যদি আমাদের কাছে আসে, আমরা তো স্বাভাবিকভাবে, আমি আমার কাছে আমার ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস পেশেন্ট দেখার এক অভিজ্ঞতা আছে, কিন্তু ফ্যাটি লিভারকে ম্যানেজ করা গেলেও লিভার সিরোসিসের পেশেন্টকে আমরা আসলে যে অবস্থায় আসছে কিছুই করা যায়নি, কিছুদিন পরে পেশেন্ট মারা গিয়েছে। তো এটাই মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো লিভার সিরোসিস যদি প্রথম দিকে মানে ফ্যাটি লিভারটাকে যদি আমরা মেনটেন করতে পারি, হেপাটোমেগালি যখনই দেখা যায় কোনো কারণে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে, যখন আমরা মেনটেন করতে পারি, পেশেন্টকে যদি খুবই টাইটলি যদি রেস্ট্রিক্ট করা যায়, বিশেষ করে ভাত, রুটি, তারপর হচ্ছে অ্যালকোহল, এগুলোর দিক থেকে, তাহলে ফ্যাটি লিভারটাকে আসলে মানে এটাকে প্রতিরোধ করা সম্ভব বা এটাকে কন্ট্রোল করা সম্ভব। ফ্যাটি লিভার বা পরবর্তী প্রগ্রেসিং স্টেজ তো অবশ্যই লিভার সিরোসিস বা লিভার সিরোসিস কন্ট্রোল করা সম্ভব। আমাদের কাছে যে স্টেজেই পেশেন্ট আসুক, হাবিব ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, পেঁপের কথা বলছে। আমি যদিও বিষয়টা ভালোভাবে শুনি নেই, পেঁপে তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ খাবার আমাদের জন্য, বিশেষ করে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। তো আর হলো যখন লেট স্টেজে আসে, যে স্টেজে আসুক, আমরা পেশেন্টকে চিন্তা করব। বিশেষ করে হ্যানিম্যান যে আমাদের অর্গাননের 156 নম্বর যে অ্যাফোরিজমে কীভাবে বলেছেন যে পেশেন্টের যে বিশেষ সিমটমসগুলো, বিশেষ করে পিকুলিয়ার, আনকমন, বিশেষ করে আমাদের ডক্টর গুরুদাস সরকার কি পড়াইছে আমাদেরকে, পার্স সিমটমস, PURSS, পিকুলিয়ার, আনকমন, রেয়ার, স্ট্রেঙ্গুলার এবং স্ট্রাইকিং সিমটমস। আপনি যদি কোনোভাবে মিলে যায়, দেখবেন ক্যান্সারের পেশেন্টও কিন্তু হোমিওপ্যাথিতে রিভার্স হতে পারে, মানে রিভার্স হতে পারে, যেটা ইরিভার্সিবল সেটাও রিভার্স হতে পারে। আমরা দেখেছি, আমার ছোট এক্সপিরিয়েন্সেও ক্যান্সারের পেশেন্ট ভালো হয়েছে বলতে এখনও ভালো আছে, দীর্ঘদিন থেকে ভালো আছে, যে পেশেন্ট অলরেডি একটা কেমোথেরাপি নিয়েছে। তো এটা কিন্তু আসলে আমার ক্রেডিট না, হয়তো কোনো কারণে আমি সঠিক মেডিসিনটা সিলেকশন করে ফেলতে পারছি। আবার অনেক ক্যান্সারের পেশেন্ট তো মারা গিয়েছে। এগুলো হচ্ছে হোমিওপ্যাথিক মিরাকল
তো এগুলো জানার জন্য আমাদেরকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনার তো কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নেই, সেটাই হচ্ছে মূল বিষয়। আমরা সেই পড়াশোনা নিয়েই আছি আজকে। আসসালামু আলাইকুম। জি আমিন ভাই, জি শফিক ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। যদি অনুমতি দেন, একটা কেস আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম 2 মিনিটে। অবশ্যই অবশ্যই। আমি হাবিব ভাই এবং আপনার বক্তব্যটা শুনতেছিলাম, আমি সিরাজগঞ্জ ছিলাম, আজকে আসছি ঢাকায়। এটা হচ্ছে এগুলা সরকার, রুগীটার নাম হচ্ছে শামসুন নাহার, 50 বছর বয়স, বাড়ি নোয়াখালী। এই রুগীটা আমি দেখেছিলাম 2016 সালে, 4/5/2016। পিজি হাসপাতাল থেকে বলেছিল যে এই রুগী 3 মাস বাঁচবে। তো ওনার যে রিপোর্টটা ছিল SGPT আর কি, SGPT ছিল হচ্ছে 492, আর ওনার সিরাম বিলিরুবিন ছিল 19.68। ঠিক আছে। আর এই রুগীটাকে আমি প্রথম মেডিসিন দিয়েছিলাম আর্নিকা 200, আর 2 নাম্বার একটা বায়োপ্লাজিন একটা মেডিসিন দিয়েছিলাম, এটা 4 নাম্বার, আর লাইকো 200, টেলিডোনিয়াম মাদার, এটা পর্যায়ক্রমে দিয়েছিলাম যেহেতু দূরের রুগী। এরপরে লাস্টে ওনাকে আমি টোটাল মেডিসিন দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 বার, অর্থাৎ লাস্টে মেডিসিন দিয়েছি 17 8 16-তে, আর আমি প্রথম মেডিসিন দিয়েছি 4 5 16-তে। তো লাস্টের মেডিসিন দেওয়ার পরে ওনার বিলিরুবিন আসছিল 1.3-তে। সেই রুগী আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে। এর মধ্যে বেশ কিছু মেডিসিন দেওয়া হয়েছে, নেট্রাম সালফ চলছে, আরটি ওয়ার্সে, সিজিএম জাম দেওয়া হয়েছিল, টেলিডোনিয়াম তো ছিলই। তো এরকম বেশ কিছু মেডিসিন দেওয়া ছিল। আলহামদুলিল্লাহ সেই রুগীর খবর হচ্ছে এখনো বেঁচে আছে, এখনো ভালো আছে। এবং আমার চেম্বারে একজন বিশেষ ডক্টর আসতো, শাহজাহান খান, উনি নোয়াখালী শিশু হসপিটালে এই শিশু বিভাগের ডিপার্টমেন্টে চাকরি করতেন। ওনার ওয়াইফ এখানে ঢাকাতে একটা জায়গায় জব করতেন। আমি ওনাকে দেখিয়েছিলাম যে এই রুগীটা কি বলছে যে এটা তো লিভার সিরোসিস, এটা বাজার কথা না। পরে আমি এই রিপোর্টটা দেখাইলাম যে এই হলো তার অবস্থা। আমার মনে হয় যে লিভার সিরোসিস, যদি আপনি যে কথাটা বলছেন যে যেভাবে হোক মেডিসিনটা হয়তো তার কাজে লাগছে, আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ শফিক ভাই। তবে ওই যে মেডিসিনগুলো দিয়েছেন, যদি একদম স্পেসিফিক করে আমরা যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি আর্নিকা দিয়ে শুরু করলেন কেন, লাইকোপোডিয়াম কেন দিলেন, টেলিডোনিয়াম কেন দিলেন? মূল কথা হলো আর্নিকা, লাইকোপোডিয়াম, টেলিডোনিয়াম, জি এটা দেখেছিলাম 2016 সালে। ওনার যে সিমটম গুলো আমি পেয়েছিলাম, খুব বেশি জানার সুযোগ হয় নাই। ওনার রিউমেটিক ফিভার ছিল, জয়েন্ট পেইন ছিল, তারপর হচ্ছে ওনার জয়েন্ট পেইন ছিল এবং প্রচুর পরিমাণে গ্যাস হইতো, এবং শরীরের অবস্থা হচ্ছে যে অ্যানিমিয়া, তো সিভিয়ার অ্যানিমিয়া ছিল, কনস্টিপেশন ছিল, ঘুম হইতো না, আর প্রেশার ছিল ওই সময় হচ্ছে 99/67, পালস ছিল 87। তো তারপরে ওষুধ দেওয়ার পরে আবার পরীক্ষা করলাম 110/82, পালস ছিল 89। মানে এখানে সিমটম আসলে ওইভাবে আমি লিপিবদ্ধ করি নাই, মানে যতটুকু আমি এখানে লিখছি। এবং ওনার রিপোর্ট গুলা যেগুলো ছিল, ESR ছিল 19, ALT SGPT 492, CRD ছিল 0.21 মিলিগ্রাম, এবং HBS এটা পজিটিভ ছিল, HBS এটা পজিটিভ ছিল। এবং লাস্টে আমি ওনাকে রিপোর্ট করেছিলাম 17/8/16, ওনার বিলিরুবিন আসছিল 1.3-তে, এবং ওনার ওই সময় ডায়াবেটিসও ছিল, বুঝতে পারছেন? ওনার ডায়াবেটিস ছিল 26.8। এটা জাস্ট 2016 সালের একটা খাতা, আমি ওইটা ওই সময় যা লিখছি তাই। তখনও তো ওইভাবে রুগী দেখার মানে টোটাল সিমটম নিয়ে রুগী দেখার আমি ওইভাবে দেখতে পারি নাই, জাস্ট যতটুকু পেয়েছিলাম এই আঙ্গিকে আমি মেডিসিন দিয়েছিলাম। জি কেসটা
এটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা কেস ছিল, বাট এই কেসটাকে আমরা কোথাও প্রেজেন্ট করার জন্য যে পরিমাণ তথ্যপত্র দরকার সেটা পর্যাপ্ত পরিমাণ নাই। এই জন্য জি, জি, জি। আমরা এই কেসগুলো সুন্দর কেস, কিন্তু পর্যাপ্ত তথ্যপত্র থাকলে আমরা এগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারতাম, একটা জার্নালে দিতে পারতাম, লিখে করতে পারতাম। তো সেটা হয়তো সম্ভব হবে না, কিন্তু ভালো, এটা আপনার একটা গ্রেট সাকসেস। আর এই সাকসেসের পেছনের যেই একটা চেইন, সেটাও মানে মনে রাখতে হবে আর কি, যে কেন কোন মেডিসিনটা দিয়েছি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরাও শিখতে পারবো। ধন্যবাদ শফিক ভাই। আমার মনে হয় যে জি, জি, ধন্যবাদ। আমার মনে হয় যে ক্লাসটা আর বেশি মানে লেংথি না করে আমরা এখানে শেষ করার চেষ্টা করি। আর যদি কোনো কথা না থাকে তাহলে এখানে শেষ হবে ইনশাআল্লাহ। হাবিব ভাই, আপনি কিছু বলবেন? আর ডক্টর হাবিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি হোমিওপ্যাথি কলেজে ভর্তির বিষয়ে কথাটা বলতাম। সেটা হলো আমাদের আসলে আত্মীয়স্বজন অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আছে কাছাকাছি, আমরা স্টুডেন্ট এখানে ভর্তি করানোর চেষ্টা করি। সাংগঠনিক ভাইদেরকে আমরা একজনে যদি অন্তত একজন করেও ভর্তি করাই, তাও আমাদের এখানে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক ভাইরা ভর্তি হবে। আর হোমিওপ্যাথি করে ইনশাল্লাহ আমরা কেউ খারাপ নাই, আমরা কেউই খারাপ নাই। আমারও প্রতিদিন একটা ভালো অ্যামাউন্ট টাকা আসে রুগী দেখে। হয়তো আমার রুগীর সংখ্যা কম, আমার বেশিরভাগ হার্টের রুগী, কিন্তু আমাদের বাইরে প্রচুর অর্থ ইনকাম করে। আমরা সবাই আমাদের আত্মীয়স্বজন যারা ইন্টারমিডিয়েট সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদেরকে আমরা হোমিওপ্যাথিক কলেজে ভর্তি করানোর জন্য চেষ্টা করব, এবং এটা একটা মূল কাজ, এখন হাত দেওয়া দরকার। এই জন্য আমরা প্রত্যেকে এই কাজটার করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ডাক্তার হামিম ভাই, আগামী বৃহস্পতিবারের ক্লাসের দাওয়াত জানিয়ে আমার মনে হয় শেষ করলে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ, জি। যেহেতু মূল আলোচনা শেষ। জি জি, সবাইকে ধন্যবাদ। আগামী বৃহস্পতিবারে আমাদের ক্লাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, লাইকোপোডিয়াম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে হ্যানিম্যান বলেছেন মোনামেন্ট অফ হোমিওপ্যাথি। আমরা এই মেডিসিনটাকে নিয়ে আলোচনা করব। অনেক অনেক ইউজ করার জায়গা আছে, আমরা যদি বিস্তারিত ভালোভাবে একদম ফুটে ফুটে শিখি। হামিম, জি ভাই। হামিম, ভাই, আমার একটা বাংলা অভিজ্ঞতা বলি। যদি লিভার ডিজিজের পেশেন্ট আসে, মুখস্থ করে যদি কিছু না জেনেও মানে শুধু লাইকোপোডিয়াম দেওয়া হয়, আমি সেকেন্ড ইয়ার থেকে আমি দেখেছি রেজাল্ট আসে, লিভারের রোগীর ক্ষেত্রে রেজাল্ট আসে। আমি বলছি না কাউকে মুখস্থ লাইকোপোডিয়াম দেওয়ার জন্য, এটা একেবারে মাল্টি ডাইমেনশনাল একটা মেডিসিন। এটা অত্যন্ত গভীর, আমরা সবাই লেখাপড়া করব, আমিও লেখাপড়া করব, এটা করা উচিত। এটা আমার আহ্বান। ঠিক আছে, আগামী বৃহস্পতি আমরা ক্লাসে থাকবো, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। আর একটু সবাই নিজেদের যদি লাইকোপোডিয়ামের উপরে কেস থাকে, আপনারা একটু সুন্দর করে গোছানো কেস যাতে আমরা শিখতে পারি, এরকম কেস আপনারা শেয়ার করার জন্য রিকোয়েস্ট থাকবে। সবাইকে ধন্যবাদ। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে যে ডক্টররা আছেন, আমরা কিন্তু এই মাসটায় আমি ক্লাস নেওয়ার জন্য শিডিউল দিয়েছি 4টা ক্লাস। পরবর্তী মাসে বা তার পরবর্তী মাসে আপনারা সবাই প্রস্তুতি নেন যে আমি অন্তত 1টা 2টা 3টা 4টা করে ক্লাস নিব, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে, সবাই শিখতে পারবো, সবার জন্য ভালো হবে। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।